ক্লাস 6-এ তোরা যেটা কেমিস্ট্রিতে পড়েছিলিস সেটা হচ্ছে যে ওই না চিহ্ন সংকেত এই সমস্ত জিনিসপত্র পড়েছিলিস, তাই তো? তা আজকে যেটা পড়াবো সেটা ওই চিহ্নই সংকেতেরই এক্সটেন্ডেড ভার্সনস অফ দ্য কেমিস্ট্রি। প্রথমে শুরু করার আগে যেটা বলছি সেটা হচ্ছে যে কেমিস্ট্রি কত রকমের হয়। কেমিস্ট্রি হচ্ছে 3 রকমের হয়। একটাকে বলা হয় হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটাকে বলা হয় ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর একটাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি। এবার যেটা আমাদের প্রায়োরিটাইজ হচ্ছে সেটা হচ্ছে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি। তার কারণ হচ্ছে যে ইনঅর্গানিক কেমিস্ট্রিটাই আমাদের সিলেবাসের মধ্যে আপাতত ইনক্লুডেড। কারণ হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি ইজ বেসড অন দ্য পিরিয়ডিক টেবিল, যেটাকে বলা হয় পর্যায় সারণী, বাংলাতে বলা হয় পর্যায় সারণী, যেটার মধ্যে আর 118খানা মৌল আছে। পিরিয়ডিক টেবিল, টোটাল মৌলের সংখ্যা হচ্ছে 118, 118টা মৌল আছে। 118টা মৌল দিয়ে পিরিয়ডিক টেবিল বানানো হয়। তো তার মধ্যে মেটালস আছে, নন মেটালস আছে, আর হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট আছে। এবার হচ্ছে যে মেটাল হচ্ছে যে ধাতু, নন মেটাল মানে হচ্ছে অধাতু, আর ট্রানজিশন মানে হচ্ছে যার মধ্যে মেটাল আর নন মেটালের ক্যারেক্টারিস্টিক্স দুটোই বর্তমান থাকবে, তাকে বলা হয় নন মেটাল এলিমেন্ট। তো মেটালের মধ্যে যারা পড়ছে পিরিয়ডিক টেবিল থেকে যদি আমি দেখি, তাহলে নন মেটালের মধ্যে যারা পড়ছে তাদের মধ্যে প্রথমে পড়ছে হচ্ছে লিথিয়াম, দেন বেরিলিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, রুবিডেনিয়াম, স্ট্রনসিয়াম, তারপর হচ্ছে সিজমিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম। তাহলে এইগুলো হচ্ছে মেটাল। তার মধ্যে ফ্রন্সিয়াম আর হচ্ছে রেডিয়ামও পড়ে, কিন্তু ফ্রন্সিয়াম আর রেডিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। দ্য ফ্রন্সিয়াম অ্যান্ড রেডিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। তো লাস্টের দুটো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, বাট ইট ইজ নট কনসিডার্ড উইদিন দ্য, মানে ধাতুর মধ্যে কনসিডার করা হয় না। অনেক সময় করা হয়, অনেক সময় করা হয় না। তো ইট ইজ বেসড আপন দেন হুম ইজ কনসিডার। তো এবার হচ্ছে 118খানা মেটাল আর নন মেটাল। ট্রানজিশন এলিমেন্টগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ট্রানজিশন এলিমেন্টগুলোর মধ্যে পুরো যোজ্যতা পড়েছিলিস তো আগের বার। তো যোজ্যতাকে ইংরেজিতে বলা হয় ভ্যালেন্সি। ভ্যালেন্সি হচ্ছে এবার ধর লিথিয়ামের ভ্যালেন্সি কত? সোডিয়ামের ভ্যালেন্সি কত? সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1। পটাশিয়ামের ভ্যালেন্সি কত? পটাশিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1। তো এই ভ্যালেন্সি কী করে ডিপেন্ড করছে? ভ্যালেন্সি ডিপেন্ড করছে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইজ প্রেজেন্ট ইন দ্য আউটার অরবিটের মধ্যে কতগুলো প্রথম মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন থাকে, আর এইখানে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় চারপাশে। তাহলে লাস্ট কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে? ওয়েদার দ্য অ্যাটম উইল গোয়িং টু রিসিভ দ্য ইলেকট্রনস অর এক্সিট দ্য ইলেকট্রন, বা বার করবে না নেবে, তার উপর ডিপেন্ড করে ভ্যালেন্সি হয়। তো সোডিয়ামের ক্ষেত্রে হয় হচ্ছে 1। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? সোডিয়ামের যেমনি অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। যদি আমি ওটাকে নাম্বার অফ ইলেকট্রন অনুসারে প্রত্যেকটা কক্ষপথে সোডিয়ামকে ইলেকট্রনগুলোকে যদি আমি পুট করি, তাহলে হবে হচ্ছে 2, 8, 1। যেহেতু লাস্ট কক্ষপথে একটাই ইলেকট্রন আছে, তো এবার একটা ইলেকট্রনকে যদি আমি বার করে দেওয়ার চেষ্টা করবে, ইট উইল নট গোয়িং টু রিসিভ দ্য 7 ইলেকট্রন। 7টা ইলেকট্রন যদি রিসিভ করে, ইট উইল গোয়িং টু স্পেন্ড দ্য মোর অ্যামাউন্ট অফ এনার্জি টু রিসিভ দ্য ইলেকট্রনস। তো ছেড়ে দেওয়া ভালো। ছেড়ে দিলে কী হবে? ছেড়ে দিলে এনার্জি ইউজ কম হবে। প্রত্যেকটা জিনিস আমরা সবসময় চেষ্টা করি যে এনার্জি কত কম ইউজ করা যায়। তো এনার্জি যখন কম ইউজ হবে, সেটাকেই আমরা প্রেফার করার চেষ্টা করি। আমরা পরীক্ষার সময় গিয়ে কোনোদিন কঠিন অঙ্ক করার চেষ্টা করি, সোজা অঙ্ক করার চেষ্টা করি। ঠিক সেই রকমভাবেই প্রত্যেকটা মৌলই চেষ্টা করে যে সোজা জিনিসটাকে করার জন্য, ছেড়ে দেওয়াটা হচ্ছে সোজা। বোঝা যাচ্ছে? এবার হচ্ছে যে তো এর ওপর বেস করে আমরা বার করছি হচ্ছে কত ভ্যালেন্সি হতে পারে। এবার হচ্ছে যে যদি আমি ফ্লুরিনের ক্ষেত্রে চলে যাই, ফ্লুরিনের ক্ষেত্রে হচ্ছে অ্যাটমিক নাম্বার কত হচ্ছে? ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9। তার মানে কত হচ্ছে? দেখ 2, 8, 1। এর ক্ষেত্রেও দেখ না, এর ক্ষেত্রে হচ্ছে 2 আর 7 হচ্ছে, 2 আর 7 হচ্ছে। তাহলে 2 আর 7 যদি হয়, তাহলে দেখ লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। কটা বানানো উচিত? 8টা বানানো উচিত। তার মানে কি ও রিসিভ করবে। 7টা ছেড়ে দেওয়া সবথেকে কঠিন ব্যাপার। সবসময় বেশি জিনিস করতে যখন শক্তি খরচা বেশি হচ্ছে, তখন আমি সেটাকে কম করার চেষ্টা করব। তো সেই জন্য ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রন রিসিভ হচ্ছে, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন রিলিজ হচ্ছে। তাহলে এবার কি হচ্ছে যে এইখানে হচ্ছে -1 হচ্ছে, এর ক্ষেত্রে +1 হচ্ছে। যদি ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়, তার ক্ষেত্রে +1 হয়।
যদি ইলেকট্রন নিয়ে নেওয়া হয় তার ক্ষেত্রে -1 হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ। নেগেটিভলি চার্জ মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম দিয়ে চার্জ মাপে, ঠিক আছে? -19 কুলম। আর যদি ইএসইউতে মাপা হয় তাহলে হচ্ছে -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, ঠিক আছে? তাহলে এবার দেখ, আমরা এই চার্জটা হচ্ছে নেগেটিভলি চার্জ, তার মানে কি ফ্লুরিন কী করছে? ফ্লুরিন রিসিভ করছে, তার মানে একটা ইলেকট্রন এক্সট্রা আসলো, তার মানে একটা চার্জ এক্সট্রা আসলো, নেগেটিভলি চার্জড হয়ে গেল। এবার সোডিয়ামের ক্ষেত্রে কী হচ্ছে? রিলিজ করে দিচ্ছে, তার মানে নেগেটিভটাকে বার করে দিচ্ছে, তার মানে কী হয়ে যাচ্ছে? এটা প্লাস হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে তাহলে? তার মানে আমাদের যেটা প্রায়োরিটাইজ করা হচ্ছে সেটাকে আমরা এই সিলেবাসের মধ্যে যেটা প্রায়োরিটাইজ করা হচ্ছে সেটাকে বলা হয় ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইট ইজ বেসড অন দ্য 118 এলিমেন্টস, 118টা এলিমেন্টসের উপর ডিপেন্ড করে। কিন্তু যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বো, অর্গানিক মানে কি? যেগুলো জৈব মানে কি? আমাদের শরীর, তারপর গাছপালা, এই সমস্ত হচ্ছে জৈব, যেগুলো জ্যান্ত জিনিস সেগুলোকে বলা হচ্ছে জৈব। তার মানে অর্গানিক কেমিস্ট্রি ইজ বেসড অন দ্য লিভিং থিংসের উপর বেস করে হচ্ছে। অ্যান্ড অল দ্য লিভিং থিংস হ্যাজ দ্য কার্বন ইন দেয়ার বডি। সমস্ত জিনিসের মধ্যেই কার্বন আছে। মানুষ মরে যাওয়ার পর যখন পুড়িয়ে দেওয়া হয় তখন কি পড়ে থাকে? একটা কালো রঙের একটা রেমনেন্ট পড়ে থাকে না? রেমনেন্ট মানে হচ্ছে অবশেষ পড়ে থাকে, তার মানে হ্যাঁ ছাই পড়ে থাকে। তার মানে ওটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? তাহলে কার্বনটা কি হচ্ছে? ওই কার্বনটাই হচ্ছে অ্যাকচুয়ালি যে কার্বনটা আমরা যে পিরিয়ডিক টেবিলে যে কার্বনটাকে দেখতে পাই সেটাই হচ্ছে ওই কার্বন। কার্বনের প্লেসিং কত আছে? কার্বন কত নম্বর জায়গায় বসে আছে? 6। কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6। তার মধ্যে জন্য কী হচ্ছে? কার্বনের প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে এবং শেষ কক্ষপথে 4টে ইলেকট্রন থাকবে। সেই কারণে কি হচ্ছে? এবার এর ক্ষেত্রে কি হচ্ছে? কার্বন না 4টে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, না 4টে ইলেকট্রন নিয়ে নিচ্ছে। সেই জন্য কার্বন অন্যের সাথে শেয়ার করে, অন্যের সাথে ইলেকট্রন শেয়ার করে। ধর কার্বন ডাই অক্সাইড CO2 কী করছে? এর হাতে তো 4টে হাত আছে, তো এবার 4টে হাতের মধ্যে অক্সিজেনটাকে কী করে নেবে? 2টো হাতে 2টো অক্সিজেনকে দিয়ে দেবে আর 2টো হাত ফাঁকা রেখে দেবে। সেই জন্য এই 2টো হাত ফাঁকা রাখতে পারছে না। এই ফাঁকা রাখতে না পারার জন্য কী করছে? এই 2টো হাত একে দিয়ে দিচ্ছে। 2টো হাতের ধরনে ডবল বন্ড তৈরি করছে। এটাকে বলা হয় ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। এখানে কিন্তু ডাবল বন্ড তৈরি করছে। যেমনি ধর CH4, মিথেন নিশ্চয়ই পড়েছিস, আগের বারের ক্লাসে মিথেন পড়েছিলিস তো? তো মিথেন হচ্ছে CH4। মিথেনের ক্ষেত্রে কি হচ্ছে? কার্বনের দেখ 4টে হাত আছে, 1, 2, 3, 4টে হাত। এবার প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন দিয়ে দে, দেখ এটা কি হয়ে যাচ্ছে? এটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। কিন্তু এই CO2 এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ডাবল বন্ড হয়ে যাচ্ছে। তার মানে 4টে হাতকে দিতে হচ্ছে, মানে শেয়ার করছে। দে আর নট exceeding the electron, they are not forcing the electron to get out of their body or not receiving any electrons from the outside. কোনো কিছু মানে রিসিভ করছে না পুরোপুরি, কোনো ছেড়ে দিচ্ছে না, শেয়ার করছে, অন্যের সাথে শেয়ার করছে, বলছে না তুমি শেয়ার করে নিচ্ছি, ঠিক আছে? এটা এই জন্য হচ্ছে কার্বন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বি, অর্গানিক কেমিস্ট্রিতে একটা মৌল পড়বি, এটাকে বলা হচ্ছে বেনজিন। এরকম দেখতে হয়, আবার এরকমও দেখতে হয়, একটা হাত এদিকে, এটাকে বলা হয় বেনজিন। আবার বেনজিনের তাহলে সংকেতটা কী করে লিখবো? C6H6। অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয়? এরকম 6টা করে হাত থাকবে, এরকম। ঠিক আছে? এবার ধর যার হাতে দিয়ে দিলি, এবার এখানে একটা করে হাইড্রোজেন, সবার হাতে একটা করে হাইড্রোজেন দিয়ে দেয়, ঠিক আছে? এবার হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখ এই কার্বনের 4টে হাত আছে, 1, 2, 3, 4টে। এই কার্বনের দেখ 4টে হাত আছে, 1, 2, 3, 4টে। এই কার্বনের দেখ 4টে হাত আছে, 1, 2, 3, 4টে। আবার এই কার্বনেরও দেখ 4টে হাত আছে, 1, 2, 3, 4টে। তাহলে প্রত্যেকের কটা করে হ্যান্ড থাকছে? 4টে করে হ্যান্ড থাকছে। প্রত্যেকটা কার্বনের 4টে করে হ্যান্ড থাকছে। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট থাকবে। অনেক রকমের জিনিসপত্র দেখতে পাবি, যেমনি অর্গানিক কেমিস্ট্রির মধ্যে যখন বেনজিন পড়বি তখন এই জিনিসটাকে দেখতে পারবি। এগুলোকে বলা হয় এলিমেন্টস। এইগুলো যখন অ্যাসিড হবে তখন হচ্ছে এটা দেখতে পাবি, CH দেখতে পাবি। যখন অ্যালডিহাইড হবে তখন দেখতে পাবি হচ্ছে CHO দেখতে পাবি। যখন কিটোন হবে তখন মাঝখানে একটা O দেখতে পাবি, এদিকে দুই হাতে 2টো CH3 থাকবে। এই জিনিসপত্র, এগুলোকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি, এটাকে বলা হয় অর্গানিক। তাই জন্য এই সমস্ত জিনিসপত্র আপাতত এগুলো নেই সিলেবাসে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট। যেমনি ধর আমরা যেমনি যে ওষুধগুলোকে খাচ্ছি প্রতিদিন, সেই ওষুধগুলোকে কি, সেগুলোও তো কেমিক্যালস। দে অল আর কেমিক্যালি ইন্ডিউসড। উই আর পুটিং আওয়ার বডি ইন্টু দ্য কেমিক্যালি ইন্ডিউসড স্টেট।
কেমিক্যালি ইনডিউস স্টেটে যখন বসানো হচ্ছে তখন তার সাথে তো এই সমস্ত জিনিসপত্রগুলোর সাথেও তো রিয়াক্ট করছে, কারণ আমাদের বডিতেও তো এই সমস্ত জিনিসপত্র রয়েছে, আমাদের বডিতেও HCl রয়েছে। কোথায় থাকে আমাদের বডিতে HCl? স্টোমাকের মধ্যে থাকে। তো এই জিনিসগুলো, তার মানে কি হচ্ছে, আমাদের বডি ইটস এ মিক্স অফ দ্য অর্গানিক কম্পাউন্ড, মোস্ট অফ দ্য থিংস আর দ্য অর্গানিক্যালি প্রডিউসড অ্যান্ড দেয়ার আর সামথিং দোজ লিটল থিংস, মানে খুব অল্প জিনিস আছে যেগুলোর মধ্যে ইনঅর্গানিক জিনিসপত্রগুলো বসে আছে, ঠিক আছে? বোঝা? এবার হচ্ছে যে আমরা এখন যেটা বোঝার চেষ্টা করবো যে হাউ দ্য কেমিস্ট্রির সাথে কী করে ফিজিক্স আসছে এবং ফিজিক্সের সাথে কী করে ম্যাথামেটিক্স আসছে, এই জিনিসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। কেমিস্ট্রি থেকে ফিজিক্স থেকে ম্যাথামেটিক্স। এবার কেমিস্ট্রিতে আমরা কী পড়ছি? কেমিস্ট্রিতে পড়ছি যে আমরা যখন কোনো কিছুকে কোনো যখন এলিমেন্টকে নিয়ে কাজ করছি, তখন হচ্ছে যে সাপোজ ধর আমরা যেমনি জলকে পড়েছি, যেমনি H2O, তারপরে ধর আরেকটা জিনিস বললাম NO, না NO-কে বলা হয় নাইট্রিক অক্সাইড, NO মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড, N2O, তারপরে হচ্ছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। এমনি হচ্ছে এটাকে এমনি ডাইঅক্সাইড, এটা ডাই নাইট্রোজেন মনোঅক্সাইড, দুটো নাইট্রোজেন আছে সেই জন্য তাই জন্য ডাই নাইট্রোজেন মনোঅক্সাইড, মনো মানে হচ্ছে এক, এটা হচ্ছে মনো নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে মনো নাইট্রোজেন ডাইঅক্সাইড। আবার এর ক্ষেত্রে কি হচ্ছে, মনো নাইট্রোজেন মনোঅক্সাইড, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে নাইট্রিক অক্সাইড। অক্সাইড কেন বলা হয়? অক্সাইড কেন বলা হচ্ছে বলতো? অক্সাইড বলার কারণ হচ্ছে যে তার হচ্ছে এগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে থেকে একটা করে অক্সিজেন আছে না, তাই জন্য এগুলোকে অক্সাইড বলা হচ্ছে। এর জলকে কি বলা হবে তাহলে? ওয়াটারকে কি বলা হবে? ওয়াটারকে বলা হবে হচ্ছে ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড। তার মানে ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড বলা হবে, ঠিক আছে? তার মানে এবার হচ্ছে দেখ, এদের প্রত্যেকের মধ্যে একটা করে বন্ড কাজ করছে। বন্ড কীরকম বন্ড কাজ করছে দেখ, এখানে যেমনি যখন আমি বেঞ্জিনকে ড্র করলাম, তখন দেখ কার্বনের সাথে হাইড্রোজেনের একটা বন্ড রয়েছে না, এগুলোকে আমি বন্ড বলছি না? তার মানে বন্ডগুলো কী করে কাজ করছে? বন্ডের মধ্যে তো প্রত্যেককে ধরে রাখার জন্য একটা নির্দিষ্ট এনার্জির প্রয়োজন হয়। তার মানে এবার আমি এবার সেই এনার্জিটাকে কীভাবে খরচা করছি, কোন অ্যাঙ্গেলে থাকলে কোন এনার্জিটা থাকবে, নাহলে এলিমেন্টটা পুরোপুরি ভেঙে টুকরো হয়ে যাবে। সাপোজ ধর H2O2কে বলা হয় হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। H2O2কে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড, তার মানে হাইড্রোজেন পারঅক্সাইড অরিজিনালি দেখতে কীরকম হয়? দেখতে হয় হচ্ছে HOOH, ঠিক আছে? এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। কেন পারঅক্সাইড বলা হচ্ছে? পারঅক্সাইড বলার কারণ হচ্ছে এই যে বন্ডটা আছে, এই বন্ডটাকে বলা হয় পারঅক্সাইড বন্ড। সেই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে পারঅক্সাইড। হাইড্রোজেনের সাথে যেহেতু রয়েছে সেই জন্য হাইড্রোজেন পারঅক্সাইড। যদি সোডিয়ামের সাথে থাকতো তাহলে বলা হতো সোডিয়াম পারঅক্সাইড। যদি পটাশিয়ামের থাকতো তাহলে তো পটাশিয়াম পারঅক্সাইড। তার মানে সোডিয়াম পারঅক্সাইড, এরকম বন্ডটা এরকম থাকতে হবে, তাহলেই পারঅক্সাইড হবে। এবার হচ্ছে যে এই বন্ডটা কী করে এক্সিস্ট করছে, মানে কীরকম দেখতে লাগে? যদি আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে কীরকম দেখতে লাগবে? আমরা যদি এক্সপেরিমেন্ট করি তাহলে পুরো একটা বইয়ের পাতার মতন খুললে যেরকম লাগে ঠিক সেরকমটাই দেখতে লাগবে। কীরকম দেখতে লাগবে দেখার কারণ এই যে এরকম দেখতে লাগবে, এখানে এইখানে বন্ডটা রয়েছে, হাইড্রোজেন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের এই দিকে, আর এই হাইড্রোজেনটা এই হাতে চলে গেছে। এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 97 ডিগ্রি। এদিকেও 97 ডিগ্রি তৈরি হচ্ছে, এই পাশেও 97 ডিগ্রি তৈরি হচ্ছে। তার মানে দিস 97 ডিগ্রি হ্যাজ বিন ক্যালকুলেটেড বাই সামওয়ান ম্যাথামেটিক্যালি। এটাকে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করা হয়েছে, তবেই না রয়েছে। তার মানে কেন 97 ডিগ্রিতে রয়েছে? যদি 98 হয়ে যেত অথবা 100 ডিগ্রি হয়ে যেত তাহলে কি হতো? তাহলে we would not have the hydrogen peroxide in the form we have got, মানে হচ্ছে আমরা যেই ফর্মে হাইড্রোজেন পারঅক্সাইড পেয়েছি সেই হাইড্রোজেন পারঅক্সাইড আর পেতাম না, অন্য কিছুতে ট্রান্সফার হয়ে যেত। যেমনি জলকে যেমনি বলা হয় যেন ইউনিভার্সাল দ্রাবক, মানে ইউনিভার্সাল মানে সলিউশন কেন বলা হয়? জলের মধ্যে সব কিছু গুলে যায় কেন? তার কারণ হচ্ছে জল মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন এমন একটা অ্যাঙ্গেলে রয়েছে, মানে 145.5 ডিগ্রিতে মনে হয় থাকে। ওই থাকার জন্য কি হয়, ওই অ্যাঙ্গেলে থাকার জন্য সমস্ত কিছুকে অন্যের সাথে মিক্স করে ফেলতে পারে, সেই জন্যকে ওকে বলা হয় ইউনিভার্সাল দ্রাবক, মানে সবাইকে গুলিয়ে ফেলতে পারে ওর মধ্যে।
এই জিনিসগুলোকে জানাটা ইম্পর্টেন্ট, যে কী করে ম্যাথামেটিক্স আসছে হচ্ছে কেমিস্ট্রির মধ্যে। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যেই প্রত্যেকটা জিনিস বর্তমান রয়েছে। সাপোজ ধর আমি বললাম যে নাইট্রোজেন NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে। এবার হচ্ছে ধর NH3 কী করে কাজ করছে, N, তারপরে হচ্ছে এই পাশে একটা N, এই পাশে একটা N, তার মানে এইখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H, এই পাশে কিছু নেই, এই পাশে দুটো ইলেকট্রন চুপচাপ বসে আছে। তার মানে কি হচ্ছে, এইখানে দেখ বন্ডগুলো কী করে কাজ করছে দেখ। তার মানে এটা কীরকম দেখতে লাগছে এই জিনিসটাকে, আগের বার অঙ্কে পড়েছিলিস, এটাকে কীরকম দেখতে লাগছে, এই যে স্ট্রাকচারটাকে কীরকম দেখতে লাগছে। এটাকে বলা হয় চতুস্থলক, এটাকে বলা হয় চতুস্থলক। আগেরবার অঙ্কের মধ্যে পড়া হয়েছিল চতুস্থলক। এটা হচ্ছে সুষম চতুস্থলক। সুষম চতুস্থলক দেখ চারিদিকটা সমান, সেই জন্য সুষম চতুস্থলক বলা হচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের মধ্যে পেয়ার রয়েছে। এবার যদি আমি এটাকে ইলেকট্রন দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে এটাকে দেখতে লাগবে কীরকম, N, তারপরে এদের প্রত্যেকের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করে রয়েছে, আর এ হচ্ছে একা বসে রয়েছে, এইখানে পেয়ারটা একা বসে রয়েছে, সেই জন্য দেখ এই জিনিসটা একা বসে রয়েছে। এর হাতে দেখ কোনো হাইড্রোজেন আছে, কোনো হাইড্রোজেন নেই, আর এই তিনজনের হাতে হাইড্রোজেন আছে। তার মানে এ শেয়ার করছে, একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে, কিন্তু এখানে কোনো শেয়ার হচ্ছে না, সেই জন্য NH3 যখন, সেই জন্য কী হচ্ছে, কী করে রিয়াকশান করবে। এবার রিয়াকশান কী করে করছে দেখ, NH3-এর সাথে যখন আমি H2O-কে মেশাচ্ছি, H2O-র মধ্যে যখন আমি অ্যামোনিয়াকে ফেলে দিচ্ছি, তাহলে তখন কি তৈরি হয়ে যাচ্ছে, তখন তৈরি হয়ে যাচ্ছে NH4OH। এটাকে বলা হয় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তাহলে দেখ এই হাতটার মধ্যে কে চলে আসলো, দেখ একটা OH চলে আসলো না, এই যে OH-টা ছিল, এই OH-টা চলে আসলো এর হাতের মধ্যে, এই হাতের মধ্যে একটা OH বন্ড চলে আসলো, কিন্তু তার সাথে সাথে একটা হাইড্রোজেনও এক্সট্রা আসলো, তার সাথে সাথে একটা হাইড্রোজেনও এক্সট্রা আসলো। সেই জন্য কী হলো, H2টা ভেঙে গেল। কীরকম করে ভেঙে গেল, NH3টা কীরকম করে হলো, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-, H+টা এর সাথে চলে গেল, তার মানে NH+ হয়ে গেল, আর OH-টা হচ্ছে নিজে একা বসে থাকা, মানে তাই জন্য হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। আমি এতক্ষণ কি বললাম, যে NO এটাকে কি বলা হচ্ছে, অক্সাইডস, মানে NO2, N2O, H2O এগুলো হচ্ছে অক্সাইডস, কিন্তু আমি এটাকে হাইড্রক্সাইড কেন বলছি, NH4OH-কে হাইড্রক্সাইড কেন বলছি, তার কারণ হচ্ছে যখন কোনো সাথে যখন NH4OH, এই যে OH থাকার জন্য এটাকে বলা হচ্ছে হাইড্রক্সাইড। এগুলোকে আয়নস বলা হয়। এই আয়ন কেমন করে ভাঙবো, NH4OH-কে যদি আমি লিখি, তার মানে হচ্ছে NH4 সব লেফট হ্যান্ড সাইড হচ্ছে পজিটিভ, রাইট হ্যান্ড সাইড হচ্ছে নেগেটিভ। তার মানে পজিটিভ আর নেগেটিভ একজন আরেকজনকে প্রশমিত করে দিচ্ছে, তো সেই কারণেই এটা এক্সিস্ট করছে, আদারওয়াইজ এটা এক্সিস্ট করছে না। কোনো কারণে যদি NH4-এর মাথায় দুটো প্লাস থাকতো আর OH-এর মাথায় একটা মাইনাস থাকতো, তাহলে এই এলিমেন্টটা কোনো দিন তৈরি হতো না। তার কারণ হচ্ছে যে 2 - 1 কি অলরেডি একটা এক্সট্রা পড়ে রয়েছে, 1 অলরেডি এক্সট্রা বসে রয়েছে, তাহলে কি করে হবে, তাহলে হবে না। তো সেই জন্য সবসময় প্রশমিত করার জন্য যদি পজিটিভ দুটো থাকে, তাহলে নেগেটিভও দুটো থাকতে হবে, একটা থাকলে একটাই থাকতে হবে, তিনটে থাকলে তিনটেই থাকতে হবে। যেমনি ধর CuSO4 মানে হচ্ছে কপারের মাথায় দুটো প্লাস, আর SO4-এর মাথায় কটা মাইনাস, দুটো মাইনাস। তার মানে এই প্লাস আর মাইনাস থেকে আমি কি বুঝতে পারছি, প্লাস মানে হচ্ছে যোজ্যতা বুঝতে পারছি। তার মানে কপারের যোজ্যতা কত, 2, আর সালফারের যোজ্যতা কত, সালফারের যোজ্যতাও 2, কিন্তু এটা পজিটিভলি 2, এটা নেগেটিভলি 2। বোঝা যাচ্ছে যোজ্যতা, তাহলে কি করে বোঝা যাচ্ছে, যোজ্যতা কি করে আসছে। যেমনি ধর আরেকটা মৌল আছে, ধর Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, Mg3N2, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত হচ্ছে, ম্যাগনেসিয়াম নাইট্রাইটের ক্ষেত্রে যোজ্যতা কত হচ্ছে। তার মানে সবসময় যোজ্যতা কীরকম করে হয়, এই সোডিয়াম নাইট্রোজেনেরটা সবসময় ম্যাগনেসিয়ামের কাছে আসে, আর ম্যাগনেসিয়ামেরটা নাইট্রোজেনের কাছে গেছে। তার মানে হচ্ছে Mg2 যদি থাকে আর নাইট্রোজেন যদি 3 থাকে, তাহলে এই দুজনকে শেয়ার করেছে। তার মানে Mg3N2, তার মানে সোডিয়ামের এই নাইট্রোজেনের যোজ্যতা কত, 3, আর ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত, 2। বোঝা গেল তাহলে কীরকম করে যোজ্যতা ভাগ করা যাচ্ছে। যোজ্যতা বের করা অনেক রকমভাবেই করা যায়, কোনোদিন মুখস্থ করতে নেই, যোজ্যতা বের করা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে দেখ, আমাদের কেমিক্যাল রিয়াকশান সেগুলো পড়তে হবে। যেমনি ধর
আমি বললাম না যে একজন আরেকজনের সাথে যেমনি ধর এর আর এর মধ্যে সোডিয়াম এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে এটা একটা বন্ড তৈরি হয়েছে তো, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যেমনি ধর এন, আমি আরেকবার লিখছি, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এখানে একটা পেয়ারটা এরকম করে রয়ে গেছে। তাহলে এখানে এটা বন্ডগুলো তৈরি করে, এখানে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় এস অ্যান্ড পি বন্ড, এটা বুঝতে পারবে না। এই যে এটাকে এই যে এরকম করে যেটা লিখলাম সেটাকে বলা হয় পি, আর গোল করছি যেহেতু সেই জন্য এস, সেই জন্য এসপি বন্ড বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে দেখ এই যে সোডিয়ামের সাথে সোডিয়াম হচ্ছে নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন দিয়ে ধরে রেখে দিয়েছে নাইট্রোজেন আর হাইড্রোজেনকে, এর মধ্যে একটা বন্ড এনার্জি আছে, ধরে রাখার জন্য একটা বন্ড এনার্জি আছে। সেই এনার্জিটা কত কী দিয়ে মাপা হয়? 389 কিলো জুল পার মোল। তার মানে কি, যদি আমার এখানে শক্তি না খরচা হতো তাহলে কি করে ধরে রাখতে পারতো? ধরে রাখার জন্য তো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন। এই শক্তিটা হচ্ছে এই 389, যেমনি ধর পিএইচ থ্রি কত, যেমনি ধর পিএইচ থ্রির ক্ষেত্রে কী হচ্ছে, এরকম তিনটে হাতের মধ্যে তিনটে থাকছে, কিন্তু পি আর এইচের মধ্যে বন্ড এনার্জি কত থাকছে? পি আর এইটের বন্ড এনার্জি আবার আলাদা, 318 কিলো জুল পার মোল। প্রত্যেকের ক্ষেত্রে বন্ড এনার্জি আলাদা হয়ে যায়, যেমনি অক্সিজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে বন্ড এনার্জি আলাদা হয়ে যাবে, ফসফরাস আর হাইড্রোজেনের ক্ষেত্রে যেমনি বন্ড এনার্জি আলাদা হয়ে গেল, সোডিয়াম নাইট্রোজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে বন্ড এনার্জি আলাদা হয়ে গেল। এই রকম প্রত্যেকের ক্ষেত্রেই বন্ড এনার্জি আলাদা হয়ে যায়। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা হয়, যেমনি প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয়, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা না, সেই রকম ক্ষেত্রেও প্রত্যেকটা এলিমেন্টসও আলাদা আলাদা হয়। প্রত্যেকের ক্ষেত্রে বন্ড এনার্জি কোনো কিছুর ক্ষেত্রে সবসময় আলাদা হবে এরকম বলা যায় না, কোনো কিছুর ক্ষেত্রে ধর এক হয়েও যেতে পারে। তার মানে এক হয়ে যেতে মানে মানুষের ক্ষেত্রে দেখবি কিছু মানুষের একই রকম স্বভাব থাকে, তো সেই রকমভাবেই কিছু এলিমেন্টের একই রকম স্বভাব থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বাইরে থেকে দেখে কি করে বুঝবো যে কোন জিনিসটা কীরকম? বেসিক্যালি বাইরে থেকে দেখে বোঝা যায় না, যে কেমিস্ট্রির ক্ষেত্রে বাইরে থেকে দেখে বোঝা যায় না, সবসময় বোঝা যায় না যে আমি কোনটাকে ইউজ করছি। আমি দুটো অ্যাসিড ইউজ করছি, ধর H2SO4 ইউজ করছি আর HNO3 ইউজ করছি, আরেকটা অ্যাসিড ধর HCl ইউজ করছি। এবার বাইরে থেকে দেখে বুঝবো কী করে যে কোন অ্যাসিডটা কীরকম দেখতে হয়? আমি H2SO4 আর HNO3 আর HCl এর ক্ষেত্রে একটু একটু পার্থক্য দেখতে পাওয়া যায়। যেমনি HNO3তে হালকা হলুদ রঙের দেখতে হয়, ইয়েলো কালারের দেখতে হয়। ইয়েলো কালারের দেখার কারণ আছে, তার কারণ হচ্ছে HNO3 এতটাই অ্যাক্টিভ অ্যাসিড যে ও ভাগ হয়ে যায়, ও H2O হয়ে যায়, কোনো সময় H2O হয়ে যায়, NO হয়ে যায়, কোনো ক্ষেত্রে NO2 তৈরি হয়, আর জায়মান হাইড্রোজেন তৈরি হয়। জায়মান হাইড্রোজেন মানে হচ্ছে এক্সাইটেড হাইড্রোজেন, এক্সাইটেড অক্সিজেন কত? অক্সিজেন আমি O2 লিখি তো, এবার O2 যদি পরমাণু হিসেবে থাকে, অ্যাটম হিসাবে থাকে তাহলে তো মলিকুলস হিসাবে যদি থাকে তাহলে কীরকম করে লিখতে হবে? তার মানে শুধু ও লিখতে হবে, শুধু ও লেখা যাবে না। শুধু ও লেখার জন্য তার মানে কী করতে, বাইরে থেকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, এটাকে বলা হয় অক্সিজেন ইন দ্য এক্সাইটেড স্টেট। সেই জন্য এই অক্সিজেনটাকে এরকম করে লিখতে হয়। এবার হচ্ছে ধর এমন কিছু জিনিসপত্র, ধর কিছু ইকুয়েশনস আছে, ধর আমরা কি করে আরেকটা জিনিস যেটা শিখবি এবার হচ্ছে যে ব্যালেন্স করা ইকুয়েশন। ম্যাগনেসিয়ামের সাথে Mgর সাথে নাইট্রোজেনের অ্যাকশন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন রকমের হয়, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তাহলে কি তৈরি হবে? আলটিমেটলি গিয়ে তৈরি হবে কি Mg3N2। Mg কটা আছে? 3টে। নাইট্রোজেন কটা আছে? 2টো। তার মানে অলরেডি নাইট্রোজেন 2টো বসে আছে, এবার Mg 3টে আছে, তাহলে 3 কী করে করতে হবে? Mg 3 এরকম করে 3 বসিয়ে দিতে হবে। এটাকে বলা হয় ব্যালেন্স, ইকুয়েশনকে ব্যালেন্স করা মানে হচ্ছে বাঁ দিকে ঠিক যতগুলো থাকবে ডান দিকেও ঠিক ততগুলোই থাকবে। তার মানে এই পাশের যা ওজন থাকবে এই পাশেও তাই ওজন। ল্যাভয়েশিয়ারের সূত্র পড়েছিলিস না? ল্যাভয়েশিয়ার বলে গেছিল যে এনার্জি কোনো সময় ধ্বংস হয় না বা সৃষ্টিও হয় না। দ্য এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড অর ক্যান নট বি ক্রিয়েটেড, ইট ইজ ট্রান্সফর্ম ফ্রম দ্য ওয়ান টু দ্য অ্যানাদার। একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে ট্রান্সফার। ঠিক সেই রকমভাবেই থার্মোডাইনামিক্সেও একটা ফর্মুলা আছে। থার্মোডাইনামিক্সের প্রথম ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা, থার্ড ফর্মুলা। যেমনি কেমিস্ট্রির ক্ষেত্রে যখন পড়বি তখন থার্মোডাইনামিক্সও কিছুটা পড়ানো হয়, যখন গ্র্যাজুয়েশনে যাবি তখন থার্মোডাইনামিক্স পড়ায়। আপাতত এখন থার্মোডাইনামিক্স পড়ায় না। থার্মোডাইনামিক্সে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে কিছুটা পড়ায়, বাইরে অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স পুরোপুরি বাইরের সাবজেক্ট।
থার্মোডাইনামিক্স খুব পড়ায় হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। ইঞ্জিন চালানোর জন্য থার্মোডাইনামিক্স ইউজ হয়। ওখানে এনার্জির যে ট্রান্সফারগুলো হচ্ছে, ট্রান্সফার অফ এনার্জি কী করে হচ্ছে, ডিজেল থেকে কী করে আমরা গাড়ি চালাচ্ছি, পেট্রোল থেকে আমরা কী করে গাড়ি চালাচ্ছি, ইঞ্জিন দিয়ে কী করে গাড়ি চালানো হচ্ছে, পিস্টন কী করে ঘুরছে, তারপরে হচ্ছে 2.4 লিটার ইঞ্জিন কী করে কাজ করছে, 3 লিটার ইঞ্জিন কী করে কাজ করছে, 5 লিটার ইঞ্জিন কী করে কাজ করছে, ওই ইঞ্জিনগুলোর উপর ডিপেন্ড করে, থার্মোডাইনামিক্সের উপর ডিপেন্ড করে। দ্য ডিজাইন অফ দোজ থিংস আর দ্য থার্মোডাইনামিক্স। ফিজিক্সের পার্ট চলে গেল দেখ, থার্মোডাইনামিক্স ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ফিজিক্স কী করে, একই জিনিস, সেম জিনিস ফিজিক্সেও কাজে লাগছে, কেমিস্ট্রিতেও কাজে লাগছে, এবং ম্যাথামেটিক্স কী করে কাজে লাগছে, দ্য ক্যালকুলেশনস কি, আমার পিস্টনের কতটা সাইজ থাকতে হবে, পিস্টন কতবার ঘুরতে হবে, কেন ঘুরতে হবে, তার কারণ হচ্ছে ডিপেন্ডস অন দ্য ইঞ্জিনের ক্ষমতার উপর ডিপেন্ড করছে। এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন, আমার ইঞ্জিনের এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি ফর্মুলা কি, এফিসিয়েন্সি মানে কি, আমাদের এফিসিয়েন্সি কত বলতো। আমরা এখন পড়তে শুরু করলাম, তো আমাদের একটা আউটপুট আছে, হোয়াট ইজ দ্য আউটপুট অফ আমাদের আউটপুটের উপর ডিপেন্ড করে আমাদের এফিসিয়েন্সি হবে। সাপোজ ধর আমি এখন পড়তে শুরু করেছি, আমার টোটাল হচ্ছে আমার 100 আছে, ধর আমার টোটাল হচ্ছে, আমি ধর ইনপুট মানে হচ্ছে আমি কতটা পড়লাম, ইনপুট মানে ধর আমি পড়লাম হচ্ছে 90% পড়েছি, আমার আউটপুট বেরোলো হচ্ছে 80%, তার মানে আউটপুট বাই ইনপুট ইন্টু 100 করলে যেটা পার্সেন্টেজটা বেরোবে সেটা হচ্ছে আমার এফিসিয়েন্সি। ইঞ্জিনের ক্ষেত্রেও তাই, সেম জিনিস, দ্য সেম কনসেপ্ট ইউজড ইন দ্য ডিফারেন্ট সাবজেক্ট ইন দ্য ডিফারেন্ট ফর্মস, সেম জিনিস, কোনো কিচ্ছু আলাদা হয় না। আমরা ভাবি যে আলাদা সাবজেক্ট বলে আলাদা হয়ে যাচ্ছে, জেনারেলি আলাদা হয় না, সেম জিনিসপত্রই সেম জায়গা, বিভিন্ন জায়গাতে ইউজ হয়, কিন্তু ইন দ্য ডিফারেন্ট ফর্ম। কোনো জায়গায় এফিসিয়েন্সি বলছে, কোনো জায়গায় অন্য কিছু বলছে, কোনো জায়গায় এটা বলছে, সেটা বলছে, এই সমস্ত বলে যাচ্ছে। তার মানে আউটপুট আমরা কি পাচ্ছি, আর ইনপুট কতটা দিয়েছি, সেই জন্য পরীক্ষার সময় আমরা কি পাচ্ছি আর কতটা দিয়েছি তার উপর ডিপেন্ড করে আমাদের এফিসিয়েন্সি ক্যালকুলেশন করা হয়। ইঞ্জিনের ক্ষেত্রেও তাই, মানুষের ক্ষেত্রেও তাই। আমি যতটা পড়বো ততটা পরীক্ষার হলে গিয়ে পারবো। আমি যদি একটা চ্যাপ্টার বাদ দিয়ে যাই, সেই চ্যাপ্টার থেকে সব প্রশ্ন দিয়ে দেয়, তাহলে আমার এফিসিয়েন্সি জিরো। এবার যদি আমি একটা চ্যাপ্টারই পড়ে গেলাম, একটা চ্যাপ্টার থেকে সব প্রশ্ন দিয়ে দিল, তার মানে আমার এফিসিয়েন্সি 100। ইট ইজ ডিপেন্ডস। মানুষের ক্ষেত্রে, মানুষ হচ্ছে সোশ্যাল অ্যানিমেল, মানুষের ক্ষেত্রে অনেক কিছু কাজ করে। ইটস অ্যাকচুয়ালি সাইকোলজি অ্যান্ড ফিলোসফি মানে হচ্ছে বাংলাতে বলা হয় হচ্ছে দর্শন, সাইকোলজি মানে হচ্ছে মনস্তত্ত্ববিদ্যা। সাইকোলজি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। মানুষকে বানানোই হয়েছে হচ্ছে অনেক কিছুকে ভাবার জন্য। তো এই জন্যই হচ্ছে যে এই জিনিসগুলো বলছি। এবার হচ্ছে ধর কিছু জিনিস বানানো হচ্ছে, ধর কেমিক্যাল রিয়াকশানগুলো ঘটছে, এই যে কেমিক্যাল রিয়াকশানগুলো যে ঘটছে, এই কেমিক্যাল রিয়াকশানের সময় কোনো কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে এনার্জি মানে হিট জেনারেট হচ্ছে, কোনো কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে হিট জেনারেট হচ্ছে না, কোল্ড হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে তখন কি হচ্ছে, তার মানে একটাকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন, আর একটাকে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশন। এগুলো কেমিক্যাল রিয়াকশনের মধ্যেই পড়ে। ইট ইজ অলসো দ্য পার্ট অফ দ্য থার্মোডাইনামিক্সেরও পার্ট এটা, এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক। এবার ধর আমি কোনো একটা রিয়াকশান করতে যাচ্ছি, যেমনি ধর আমাদের বানাতে হবে হচ্ছে, ধর অক্সিজেন বানাবো। অক্সিজেন বানানোর সময় আমরা কি ইউজ করছি, অক্সিজেন বানানোর সময় আমরা ইউজ করছি হচ্ছে KClO3। KClO3কে বলা হয় হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। আমরা বানাবো, ধর অক্সিজেন বানাবো, তার মানে হচ্ছে KClO3। এর সাথে কি মেশানো হচ্ছে, এর সাথে MnO2 মেশানো হচ্ছে। MnO2কে বলা হয় হচ্ছে অনুঘটক হিসেবে ইউজ হয় ম্যাগনেসিয়াম, ঠিক আছে। MnO2 মেশানো হচ্ছে। এবার হচ্ছে ধর KClO3কে যখন আমি টেম্পারেচার বাড়ানো হচ্ছে, তখন আমি টেম্পারেচার দিচ্ছি KClO3কে, তখন হচ্ছে KClO3 ভেঙে যাচ্ছে, KCl হয়ে যাচ্ছে, এটা পটাশিয়াম ক্লোরাইড হয়ে যাচ্ছে। পটাশিয়াম ক্লোরাইডের সাথে সাথে কী তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে। আর MnO2টা কিছুই রিয়াকশান করছে না। কেন রিয়াকশান করছে না, এটাকে বলা হয় অনুঘটক মানে হচ্ছে যে এর কোনো কাজ নেই, কিন্তু কাজ আছে। কি কাজ আছে, তার কাজটা হচ্ছে যে এইখানে যে টেম্পারেচারটা আছে, আমি যদি শুধু KClO3কে টেম্পারেচার, শুধু আমি MnO2 ইউজ করিনি, অনুঘটক ব্যবহার করিনি, যদি আমি শুধু KClO3কে ইউজ করতাম, তাহলে আমার টেম্পারেচার অনেক বেশি লাগতো। তখন কী হয়ে যেত, তখনও তৈরি হতো, তখনও আমার অক্সিজেন তৈরি হতো, কিন্তু আমার টেম্পারেচার বেশি লাগতো।
কিন্তু যেহেতু আমি MnO2 ইউজ করেছি সেই জন্য আমার টেম্পারেচার বেশি লাগছে। ধর এইখানে এসে আমার ধর 400 ডিগ্রি টেম্পারেচার ইউজ করতে হচ্ছে, কিন্তু এইখানে এসে আমার 250 ডিগ্রি টেম্পারেচার ইউজ করতে হচ্ছে। তার মানে কি আমাকে এনার্জি কম খরচা করতে হচ্ছে। আমরা হচ্ছে উই হিউম্যান বিইংস আর দ্য এনার্জি হাংরি। আমরা হচ্ছে এনার্জি হাংরি পিপল, সবাই যারা লিভিং থিংস আছে তাদের কাছে আমরা সবাই আমাদের এনার্জি দরকার কেন? টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি। তো সেই রকম করেও কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রেও তাই, আমাদের কতটা এনার্জি লাগছে, এনার্জির ওপর ডিপেন্ড করে আমরা কোন জায়গাতে কোন কেমিক্যাল রিয়াকশানে কোন জিনিসটা ইউজ করব সেইটা ডিপেন্ড করছে। আমরা অনুঘটক ইউজ করব না অন্য এই সব জায়গায় MnO2 ইউজ করলে হবে না, কারণ অনুঘটক 3 রকমের হয়। একটাকে বলা হয় পজিটিভ, একটাকে হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে অটো, মানে হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। অনুঘটকের ইংরাজি নাম হচ্ছে ক্যাটালিস্ট। একটাকে বলা হয় পজিটিভ ক্যাটালিস্ট, একটা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট, আরেকটা হচ্ছে অটো ক্যাটালিস্ট, এসি বলা হয়, এখানে পিসি, এনসি আর এসি। তো এবার হচ্ছে ধর অটো ক্যাটালিস্টের ক্ষেত্রে আবার অন্য টাইপের জিনিসপত্র হয়। অটো ক্যাটালিস্ট আবার অন্যরকম, ওটা আবার বিশাল বড় জিনিস, ওটা নাই বললাম। এবার হচ্ছে ধর তো এই সমস্ত জিনিসপত্র আবার ক্যাটালিস্টকে আবার আরও 2 রকমভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে হোমোজেনিয়াস ক্যাটালিস্ট, সমতত্ত্ব অনুঘটক, আরেকটাকে বলা হয় হেটেরোজেনিয়াস ক্যাটালিস্ট, এটাকে হচ্ছে অসমতত্ত্ব অনুঘটক। অনেক বড় জিনিস, এত জেনে লাভ নেই। তো এবার হচ্ছে যে MnO2 ইউজ করানোই হলো যে আমাদের যাতে টেম্পারেচারটা কম লাগে। টেম্পারেচার কম লাগলে কী হবে? আমাদের পাওয়ার প্ল্যান্টে তো কয়লা পুড়িয়ে আমরা পাওয়ার তৈরি করছি। এই যে পাওয়ারগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? আইদার আমরা কয়লা পুড়িয়ে করছি, নাহলে জল টারবাইনের উপর দিয়ে চালিয়ে করছি, নাহলে সোলার পাওয়ার প্ল্যান্ট চালিয়ে করছি, নাহলে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালিয়ে করছি। তো আমাদের এখানে যদি কম খরচা হয় তাহলে আমাদের পাওয়ার প্ল্যান্টের খরচা কম হবে, তার মানে ওখানে কয়লার খরচ কমে যাবে। সেই কারণে আমরা এই সমস্ত জিনিসপত্রকে ইউজ করার চেষ্টা করছি। এবার হচ্ছে ধর MgN3 এই জিনিসটা যে তৈরি হয়েছে, এই জিনিসটার সাথে প্রথমে কী রিয়াকশন হলো? প্রথমে হচ্ছে 3Mg প্লাস N2 তৈরি হলো হচ্ছে Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রাইট তৈরি হলো। এবার হচ্ছে ধর এর সাথে যদি আমি জল মিশিয়ে দিই, Mg3N2-র সাথে যদি আমি জল মিশিয়ে দিলে কি তৈরি হয়ে যাবে? জল মিশিয়ে দিলে তৈরি হয়ে যাবে হচ্ছে MgOH2 প্লাস 2NH3। দেখ তৈরি হয়ে গেল। এটা সলিড থেকে সলিডের মধ্যে দিলাম হচ্ছে সলিডের মধ্যে লিকুইড দিলে লিকুইড তৈরি হয়ে গেল। আর NH3 কি? NH3 হচ্ছে অ্যামোনিয়া তৈরি হয়ে গেল। এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অফ প্রডিউসিং দ্য অ্যামোনিয়া। এই প্রসেসটা দিয়ে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করা হলো। দেখ নাইট্রোজেন কি? নাইট্রোজেন তো গ্যাস। নাইট্রোজেন তো প্রচুর পরিমাণে আছে আমাদের বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে না, প্রায় 77% না 75% মতো নাইট্রোজেন আছে। হ্যাঁ, তো যাই হোক, তো এবার হচ্ছে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড আছে আমাদের 0.4% না 0.04% মতন আছে। যাই হোক, প্রচুর নাইট্রোজেন আছে আমাদের। তো নাইট্রোজেন থেকে আমাদের কী তৈরি হলো? অ্যামোনিয়া তৈরি হলো। এটা হচ্ছে গ্যাস থেকে সলিড তৈরি হয়ে গেল। এরকম যখন আমরা পড়বো তখন দেখতে পাবি যে হঠাৎ করে আমরা সলিড থেকে লিকুইডে চলে আসলাম। সলিড থেকে লিকুইডে আসা খুবই সোজা, কিন্তু গ্যাস থেকে সলিডে আসা, গ্যাস থেকে লিকুইডে আসার যে ইকুয়েশনসগুলো আছে সেইগুলো বেশ শক্তপোক্ত একটু মনে রাখতে হয়, যে কখন আসলো, কী করে আসলো, কোন সময় আসলো, এই সমস্ত জিনিসপত্রগুলো মনে রাখতে হয়। যেমনি ধর সলিড থেকে কী করে গ্যাসে আসবো, ধর কপার অক্সাইড CuO থেকে বলে কিউপ্রিক অক্সাইড, এটাকে বলা হয় কিউপ্রিক অক্সাইডের মধ্যে যদি আমি অ্যামোনিয়া দিয়ে দিই তাহলে কি তৈরি হয়ে যাবে? কপার তৈরি হয়ে যাবে, তার সাথে সাথে নাইট্রোজেন তৈরি হয়ে যাবে, তার সাথে সাথে ওয়াটার তৈরি হয়ে যাবে। এটাকে ব্যালেন্স আউট কর। এটা কটা কপার আছে? একটা কপার আছে। এদিকে দেখ একটা কপার আছে, এদিকে কটা কপার আছে? একটা কপার আছে। ব্যালেন্স করছি আমি। এই পাশে দেখ কটা নাইট্রোজেন আছে? 2টো নাইট্রোজেন আছে। এটা কটা নাইট্রোজেন আছে? এখানে একটা নাইট্রোজেন আছে। তার মানে এটাকে দুই দিয়ে দিলে কী হয়ে যাবে? 2টো নাইট্রোজেন হয়ে গেল। কিন্তু দেখ নাইট্রোজেন যদি এখানে 2 বসাই তাহলে হাইড্রোজেন 6টা হয়ে গেল না? 3 দুগুণী 6, 6টা হয়ে গেল। কিন্তু এই পাশে কটা হাইড্রোজেন রয়েছে? 2টো হাইড্রোজেন রয়েছে। তার মানে এর আগে 3 দিয়ে দিতে হবে। তাহলে দেখ, কিন্তু এখানে অক্সিজেন আবার দেখ 3 হয়ে গেল। তার মানে এ পাশে কটা অক্সিজেন রয়েছে? একটা অক্সিজেন রয়েছে। তার মানে এখানে 3 বসিয়ে দিলে দেখ একটা অক্সিজেন থেকে 3টে অক্সিজেন হয়ে গেল, কিন্তু দেখ কপার চেঞ্জ হয়ে গেলো, তাই জন্য 3Cu হয়ে গেল। এটাকে বলা হয় ব্যালেন্সিং অফ দ্য কেমিক্যাল ইকুয়েশনস। এরকম করে ব্যালেন্স আউট করতে হয়। এ পাশে যা থাকবে এ পাশেও তাই থাকবে, সেম।
যদি এই পাশে যদি আমাদের 20 মিলিগ্রাম থাকে তাহলে এই পাশেও 20 মিলিগ্রামই হবে। কিন্তু আমরা সবসময় 20 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম পাই না, তার কারণ হচ্ছে কিছু লস হয়ে যায়, কিছু লস হয়। লস হয়ে যাওয়ার জন্যই আমাদের কোনো কিছুর এফিসিয়েন্সি 100% হয় না। 100% এফিসিয়েন্সিতে আমাদের কোনো কেমিক্যাল ইকুয়েশন কাজ করে না, কমে কাজ করে। সবসময় ধর 95%-এ কাজ করলো, কোনো সময় 80%-এও কাজ করতে পারে, কোনো সময় 8%-এও কাজ করতে পারে। যেহেতু আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো কাজ করে, সেগুলোর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যদি খুব ভালো পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে ওটা 20%, 15-20%-এর মধ্যে কাজ করে, ওর থেকে ভালো কাজ করতে পারে না। আর যদি খুব বাজে পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে তো 3-4%-ও পাওয়ার প্ল্যান্ট চালিয়ে দেয় অনেক সময়। সিএসসির কাশীপুর পাওয়ার প্ল্যান্ট তো খুব বাজে, মানে এত পুরনো পাওয়ার প্ল্যান্ট ছিল যে ওখানকার যে লস হতো, লস মানে হচ্ছে এক ইউনিট কারেন্ট তৈরি করার জন্য ওদের প্রায় 25 টাকা লাগতো। কিন্তু ওদের বজবজের যে পাওয়ার প্ল্যান্টটা আছে ওটা এতটাই ভালো পাওয়ার প্ল্যান্ট, ওখানে 1 ইউনিট তৈরি করার জন্য হয়তো 3-4 টাকা লাগতো। তাহলে কোথায় 25 টাকা, কোথায় 3 টাকা। তার কারণ হচ্ছে দ্য এফিসিয়েন্সি অফ দ্য কাশীপুর ওয়াজ ব্যাড and the efficiency of the Bojboj is good. As a result of that, the production of the energy requiring the money of producing the energy was less in the Bojboj, greater in the Kashipur. এই জিনিসগুলোকে দেখতে হবে যে আমাকে কোথায় বেশি খরচা করতে হচ্ছে, কোথায় কম খরচা করতে হচ্ছে। এবার হচ্ছে যে এগুলো খুব কাজে লাগবে। কেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য, যখন তুই ধর জয়েন্ট এন্ট্রান্সে বসতে, জয়েন্ট এন্ট্রান্সে ইংরাজি মানে যেই মানে ইঞ্জিনিয়ারদের জন্য কেমিস্ট্রি লাগে বা ডাক্তারদের জন্য কেমিস্ট্রি লাগে। ইঞ্জিনিয়ারদের জন্য একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা ইঞ্জিনিয়ারিং আছে, খুব সুন্দর ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে খুব মানে পুরোপুরি তো বেসিক্যালি কেমিস্ট্রি বেশি থাকে, আর অনেক কিছু আরও অনেক কিছু থাকে। আর ডাক্তারির ক্ষেত্রে তো মোটামুটি সবটাই কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। আর আরেকটা জিনিস আছে, যখন মেডিকেল কেমিস্ট্রি বলে একটা কেমিস্ট্রি আছে, মেডিকেল কেমিস্ট্রির মধ্যেও পুরোপুরি ওই অর্গানিক কেমিস্ট্রিটাই বেশি থাকে। সব কিছুতেই অর্গানিক কেমিস্ট্রি বেশি থাকে, কারণ হচ্ছে যে আমরা কোথায় ইউজ করছি। মানুষের উপর ইউজ করলে, মানুষ ইজ অ্যান অর্গানিক অ্যানিমেলস, অর্গানিক যেহেতু, সেই কারণে আমাদের ক্ষেত্রে ইউজ হয়। পশু পাখির ক্ষেত্রে যারা ধর ভেটেনারি হয়, ভেটেনারি মানে হচ্ছে পশুর ডাক্তার বলা হয়, পশুর ডাক্তারদের ক্ষেত্রেও তো বেশিরভাগ ক্ষেত্রেই তো অর্গানিক, সবটাই প্রায় অর্গানিক ব্যাপার স্যাপার। তো ডাক্তারের জন্য কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, এমনিতেও কেমিস্ট্রি খুব ভালো জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার হচ্ছে ধর অ্যালোট্রপি কাকে বলে? অ্যালোট্রপি মানে হচ্ছে একই জিনিসের, মানে হচ্ছে একটাই, মানে ধর নাইট্রোজেনেরই অনেকগুলো যোজ্যতা থাকতে পারে, এটাকে বলা হয় অ্যালোট্রপি। একই জিনিসের অনেকগুলো যোজ্যতা থাকতে পারে না? যেমনি ধর নাইট্রোজেনের ক্ষেত্রেই দেখ, নাইট্রোজেনের ক্ষেত্রে কতগুলো এলিমেন্ট থাকতে পারে। নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের অক্সাইড যদি আমি ধরি, যেমন তাহলে একটা হচ্ছে নাইট্রাস অক্সাইডের সংকেত কি? N2O। আরেকটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে কি হয়? NO। আরেকটা হচ্ছে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, একটা N2O3। আরেকটা হয় হচ্ছে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডকে নাইট্রোজেন ডাইঅক্সাইডই বলা হয়, নাইট্রোজেন টেট্রাঅক্সাইড অথবা নাইট্রোজেন ডাইঅক্সাইড বলা হয়। N2O4কে NO2 বলা হয়। আরেকটা হয় হচ্ছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড, পেন্টা মানে কি 5, নাইট্রোজেন পেন্টঅক্সাইড মানে হচ্ছে N2O5। এবার হচ্ছে ধর এর ক্ষেত্রে নাইট্রোজেনের যোজ্যতা কত হয়? +1। এর ক্ষেত্রে নাইট্রোজেনের যোজ্যতা কত হয়? +2। এর ক্ষেত্রে নাইট্রোজেনের যোজ্যতা কত হয়? +3। এর ক্ষেত্রে কত হয়? +4। এর ক্ষেত্রে কত হচ্ছে? +5। দেখ কতগুলো যোজ্যতা হলো একই জিনিসের, একটা জিনিসের কতগুলো যোজ্যতা হলো? 5টা যোজ্যতা হলো। এটাকে বলা হয় অ্যালোট্রপি। অনেকগুলো বহুযোজী মৌল, এটাকে বলা হয় বহুযোজী মৌল বা অ্যালোট্রপি, ঠিক আছে? বহুযোজী বা অ্যালোট্রপি বলা হয়। এবার হচ্ছে দেখ এমন কিছু জিনিসপত্র আছে যে ধর একটা এলিমেন্ট আছে, যেমনি ধর CH4। অ্যামোনিয়ার থেকে আমি তৈরি করব কি? অ্যামোনিয়ার থেকে তৈরি করবো হচ্ছে CCl4। অ্যামোনিয়ার থেকে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করব। কী করে তৈরি করব? এটাকে দেখ, প্রত্যেকবার ক্লোরিন দিয়ে রিপ্লেস করব। ক্লোরিন দিয়ে রিপ্লেস করলে কী হবে? দেখ, প্রথমবার ক্লোরিন দিয়ে রিপ্লেস করলে CH3Cl হলো, তারপরের বার ক্লোরিন দিয়ে যদি রিপ্লেস করি তারপর CH2Cl2 হলো,
তারপরের বার যখন ক্লোরিন দিয়ে রিপ্লেস করলাম তখন কি হলো, CH3Cl হলো। আর লাস্টের বার যখন ক্লোরিন দিয়ে রিপ্লেস করলাম তাহলে দেখ CHCCl4 হলো। এইটার জন্য কি লাগে, এটার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে। এই টেম্পারেচারগুলো ডিপেন্ড করছে হচ্ছে আমি কোন স্টেজে কোন টেম্পারেচারটাকে ইউজ করছি। ঠিক আছে, এটা বোঝা গেল। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস আছে, এখানে দেখ একটা জিনিস দেখ, টেম্পারেচার কী করে ডিপেন্ড করছে, যে কোন টেম্পারেচারে কী করে ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ধর N2O, এটাকে কী বলা হচ্ছে, N2O-কে কী বললাম এইমাত্র, N2O নাইট্রাস অক্সাইড, এটাকে অনেক সময় বলা হয় ডাইনাইট্রোজেন মনোঅক্সাইড। N2O4 এর ক্ষেত্রে হবে, N2O4 এর ক্ষেত্রে হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি NO2ই বলা হয়, কিন্তু এটাকে বলা হয় নাইট্রোজেন টেট্রা অক্সাইড বলা হয়, 4টে অক্সাইড আছে যেহেতু ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড বলা হয়। তো এর ক্ষেত্রে দেখ কী হচ্ছে, এই পাশে এটাকে কী বলা হয়, উভয়মুখী। যদি এই পাশেও তীর চিহ্ন থাকে এই পাশেও তীর চিহ্ন থাকে তাহলে বলে উভয়মুখী বলা হয়। একই রকমভাবে আমি N2O4 লিখে যাচ্ছি, দ্বারা N2O4, কিন্তু এইখানে গিয়ে আর N2O4 থাকবে না, এখানে গিয়ে NO2 হয়ে যাবে, লাস্টে গিয়ে কী হয়ে যাবে, NO+O2 হয়ে যাবে। দেখ কী করে চেঞ্জ হচ্ছে, দেখ এটা হচ্ছে হার্ড, এটা শক্ত, এটা সলিড থাকে সবসময়। এবার হচ্ছে ধর সলিড থেকে কিন্তু টেম্পারেচার কত লাগছে, -9 ডিগ্রি সেন্টিগ্রেড লাগছে। তার মানে N2O4 থেকে যখন আমি লিকুইড ফর্মে আসছি, লিকুইডে চলে আসছে -9 ডিগ্রি অ্যাপ্লাই করলে। এবার হচ্ছে ধর 22 ডিগ্রি যখন অ্যাপ্লাই করছি তখন হয়ে যাচ্ছে কি, তখন এটা ওই ফর্মেই থাকছে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানে কালার কি থাকছে, এইখানে কালার ইয়েলো থাকছে, কিন্তু এইখানে এসে কালার কি হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে ব্রাউন হয়ে যাচ্ছে। এই দেখ প্রথমে ছিল সলিড থেকে কি হয়ে গেল, লিকুইড হয়ে গেল, লিকুইড থেকে দেখ গ্যাস হয়ে গেল, শুধুমাত্র টেম্পারেচারের ডিফারেন্সের জন্য। টেম্পারেচারের ডিফারেন্সের জন্য দেখ কী হয়ে গেল, তাহলে দেখ সেম জিনিস N2O4ই রয়েছে, কিন্তু সলিড থেকে লিকুইড হয়ে গেল, লিকুইড থেকে গ্যাস হয়ে গেল, দেখ কালার চেঞ্জ হয়ে গেল, ইয়েলো ছিল, ইয়েলো থেকে ব্রাউন হয়ে গেল। তারপরে দেখ এইখানে হচ্ছে NO2 যখন তৈরি হয়ে গেল তখন এটা ব্রাউনই হয়ে গেল, কিন্তু এটা গ্যাস হয়ে গেল। গ্যাস হয়ে যাওয়ার পর এইখানে হচ্ছে NO তৈরি হলো, নাইট্রিক অক্সাইড যখন তৈরি হলো তখন পুরোপুরি কালার চলে গেল, কোনো কালারই নেই। এইখানে অলরেডি হার্ড মানে সলিড পজিশনে ছিল, এইখানে যখন সলিড পজিশনে ছিল তখন তো লোকে দেখতেই পাচ্ছে সলিড হিসাবে রয়েছে, কিন্তু -9 ডিগ্রি টেম্পারেচার লাগছে। কিন্তু যেই এটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে চলে আসলো, অ্যাম্বিয়েন্ট মানে কি ঘরের টেম্পারেচার, এখানে হচ্ছে 140 ডিগ্রিতে চলে গেল। যেই হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে চলে আসলো, দেখ NO যখনই তৈরি হয়ে গেলো তখনই পুরো কালার চলে গেল, ইয়েলো ব্রাউন সব চলে গেল। আমি কেমিস্ট্রি হচ্ছে এত সুন্দর একটা জিনিস যে তোর কালার চেঞ্জের উপরেও এলিমেন্টকে দেখে চেনা যায়। কালার চেঞ্জ হয়ে যায় যখন যেমনি কেমিস্ট্রিতে একটা এলিমেন্ট আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলা হয়, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখতে পুরো বেগুনি রঙের হয়, পুরো ভায়োলেট কালারের হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব ইউজ হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে অনেক কিছু করতে লাগে, হেভি অ্যাক্টিভ এলিমেন্ট, মানে অ্যাক্টিভলি ইউজ হয় কেমিস্ট্রিতে। তাহলে এটা বোঝা গেল তো। এবার ধর কোনো কিছু কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, ধর আমি HNO3, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের মধ্যে ধর আমি আয়োডিন দিলাম, আয়োডিন মানে হচ্ছে I2, আয়োডিন দিয়ে দিলাম, কিন্তু আয়োডিন দিয়ে দেওয়ার জন্য কি তৈরি হবে, দেখ অ্যাসিড তৈরি হবে, HiO3কে বলা হয় আয়োডিক অ্যাসিড। HiO3 তৈরি হবে, তার সাথে NO2 তৈরি হবে, তার সাথে H2O তৈরি হবে। কিন্তু এই যে ইকুয়েশন, এই কেমিক্যাল রিয়াকশানটা যে তৈরি হচ্ছে, এই কেমিক্যাল রিয়াকশান একটা স্টেপে হয় না, 3টে স্টেপে হয়। প্রথমে দেখ কী হচ্ছে, প্রথমে HNO3টা নাইট্রিক অ্যাসিডটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কী তৈরি হচ্ছে, নাইট্রিক অ্যাসিডটা ভেঙে গিয়ে তৈরি হচ্ছে ওয়াটারের সাথে কী তৈরি হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তার সাথে তৈরি হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে ইন দ্য এক্সাইটেড স্টেট, ওই যে জায়মান অক্সিজেন তৈরি হচ্ছে। এবার এটাকে কী করতে হচ্ছে, তারপরে আয়োডিন, তারপরে এই
এই যে জার্মান অক্সিজেনটা আছে সেটা আয়োডিনের সাথে এসে রিয়াক্ট করছে, আয়োডিনের সাথে এসে যখন রিয়াক্ট করছে তখন কি তৈরি হয়ে যাচ্ছে, তখন I2O5 তৈরি হয়ে যাচ্ছে। যেমনি নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন পেন্টঅক্সাইড তৈরি হচ্ছে, এখানে আয়োডিন পেন্টঅক্সাইড তৈরি হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, এই I2O5টা কি হচ্ছে, I2O5টা জলের সাথে রিয়াক্ট করছে। কোন জল, জল পেলো কোথার থেকে, এই যে এই জলটা ছিল, এই ওয়াটারটাই এইখানে আসলো, এই ওয়াটারটাই এখানে আসলো। এই ওয়াটারটা যখন এখানে আসলো, এখানে এসে যখন রিয়াক্ট করছে তখন I2O5 এর সাথে রিয়াক্ট করে দিয়ে তখন লাস্টে এসে অ্যাসিড তৈরি করছে। তাহলে দেখ এই পাশে কি রয়েছে, এই পাশে 2I, কিন্তু এটাকে কি করতে, এটা 5 দিয়ে গুণ করতে হচ্ছে। 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটা 5 দুগুণে কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে না। তার মানে দেখ এটা কত হয়ে যাচ্ছে, 10 HNO3 তৈরি হয়ে যাচ্ছে। এই পাশে আর কোনো HNO3 আছে, আর কিচ্ছু নেই। কিন্তু দেখ সমান সমান চিহ্নের এপাশে একটা জল আর এপাশে একটা জল, তার মানে এই জল কেটে গেল, তার মানে জলের কোনো অস্তিত্বই নেই। কিন্তু পড়ে রইলো কে, অক্সিজেন পড়ে রইলো, আয়োডিন পড়ে রইলো। তারপর দেখ এইখানে এই জার্মান অক্সিজেন আর জার্মান অক্সিজেনটা কেটে গেল, কারণ এখানে 5টা জার্মান, এখানে 5টা জার্মান কেটে গেল। এই পাশে পড়ে রইলো এখানে I2O5 দেখ I2O5 কেটে গেল। কেটে যাওয়ার কারণ কি, ইউজ হয়ে গেল। ইউজ হয়ে যাওয়ার জন্য কী হয়ে যাচ্ছে, আর এক্সিস্টেন্স থাকছে না, তাই জন্য এই লাস্টের যে ইকুয়েশনটা আছে সেটার মধ্যে আর লিখতে হচ্ছে না, তাই জন্য কী হয়ে যাচ্ছে, এবার লাস্টে এসে তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে, 10HIO3 প্লাস NO2 প্লাস লাস্টে এসে জল তৈরি হচ্ছে। কেন জল তৈরি হচ্ছে, দেখ এইখানে অলরেডি 5টা জল রয়েছে আর এখানে একটা জল রয়েছে, তার মানে 4টে পড়ে রয়েছে, এক্সট্রা পড়ে রয়েছে। প্রথমে যদি না থাকতো তাহলে কেটে যেত, কিন্তু দেখ 5 দিয়ে গুণ করেছি যেহেতু, 5টা অলরেডি হয়ে বসে আছে, তার মানে এখানে 5H2O ডান দিকে রয়েছে আর এইখানে একটা H2O রয়েছে, তার মানে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 4, সেই জন্য 4টে ব্যালেন্সটা পড়ে রইলো, ব্যালেন্স ওয়াটারটা ডান দিকে পড়ে রইলো। এইরকম করে কেমিক্যাল রিয়াকশন। কোনো সময় আমরা তুমি ক্লাসে যখন লিখবে তখন একটা লাইন লিখে দেবে, জেনারেলি একটা লাইনে কেমিক্যাল ইকুয়েশনস হয় না, কেমিক্যাল ইকুয়েশন হওয়ার জন্য প্রায় 3-4টে স্টেপস লাগে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা জিনিসকে রিয়াক্ট করার জন্য কিছুটা সময় লাগে, কিছুটা টেম্পারেচার লাগে, কিছুটা এসে লাগে। তিনি তো যারা সোনার কাজ করছে, সোনার কাজ করে নিশ্চয়ই অনেকে আছে, আশেপাশে তো কত লোক আছে সোনার কাজ করে। যারা সোনার কাজ করে তারা যখন সোনাটাকে গলায় তখন একটা কেমিক্যাল ইউজ করা হয়, সেই কেমিক্যালটার নাম হচ্ছে অ্যাকুয়া রিজিয়া। সেই কেমিক্যালটার নাম হচ্ছে অ্যাকুয়া রিজিয়া। কেমিক্যালের মধ্যে 3:1 HCl আর HNO3 থাকে। HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তার মানে HCl আর HNO3 দেখ রয়েছে। এইবার হচ্ছে যে এর সাথে ম্যাথামেটিক্স কী করে, ফিজিক্স কী করে রয়েছে, ফিজিক্স রয়েছে দেখ কী করে। ফিজিক্স হওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেকের ক্ষেত্রে আমি বললাম না কেমিক্যাল বন্ড রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই এনার্জি খরচা হচ্ছে। তার মানে এই যে কেমিক্যাল বন্ড আর কেমিক্যাল এনার্জি, এইগুলো যে খরচা করার যে ইকুয়েশনসগুলো আছে সেগুলো কোথার থেকে পাচ্ছি আমরা, সেগুলো আমরা কোথার থেকে পাচ্ছি, সেইগুলো আমরা পাচ্ছি হচ্ছে ফিজিক্স থেকে। ফিজিক্সে ক্যালকুলেশন করা হয়। কী করে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশনের ক্ষেত্রে ধর এনার্জির ফর্মুলা কী, এনার্জি ফিজিক্সে যখন যাব তখন এনার্জির ফর্মুলা হয়ে যাবে হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে HV, এইচকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবার হচ্ছে দেখ মানে এইটা ইকুয়ালস টু মানে এনার্জি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, এনার্জি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2πa² ZA² m⁴ k² h² ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1/n1² 1/n2²। দেখ কত বড় একটা ইকুয়েশন দিয়ে এনার্জি ক্যালকুলেশন করতে হচ্ছে। দিস ইজ দ্য পার্ট অফ ফিজিক্স। এবার এই প্রত্যেকটার ভ্যালু আছে, ধর n1 ইকুয়ালস টু হচ্ছে 1, n2 ইকুয়ালস টু ধর 2, তার মানে কি এবার আমাকে এই ভ্যালুগুলোকে বসাতে হবে। দ্য ক্যালকুলেশন ইজ ম্যাথামেটিক্স, তাই জন্য ম্যাথামেটিক্সকে বলা হয় ম্যাথামেটিক্স, সেই জন্য পিওর সায়েন্সের মধ্যে পড়ে না, ম্যাথামেটিক্সকে অ্যাপ্লিকেশন সায়েন্স বলে, অ্যাপ্লাই করার জন্য ইউজ করা হয়। ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কতটা ভলিউম দিতে হবে, কতটা ইউনিট, কত ওজনের কত কিছু দিতে হবে, মানে দিলে তবে ইকুয়েশনটা মানে কেমিক্যাল রিয়াকশানটা হবে, সেইটার জন্য আমরা ম্যাথামেটিক্স ইউজ করা হচ্ছে। যেমনি 3:1 কি, ইট ইজ এ পার্ট অফ দ্য কেমিস্ট্রি। তার মানে কি আমি যদি এটা পার্ট অফ দ্য কেমিস্ট্রি বাট এটা ম্যাথামেটিক্স। কেন ম্যাথামেটিক্স, কারণ আমাকে আমাকে এখানে 3 মিলিগ্রাম 3 মিলিলিটার ধর
HCl দিতে হচ্ছে, তার সাথে 1 মিলিলিটার কি দিতে হচ্ছে, HNO3 দিতে হচ্ছে। তার মানে 3 and 1 নাম্বার, এগুলোকে বলা হয় নাম্বার থিওরি। নাম্বারের ক্ষেত্রে আসছে যেহেতু, সেই জন্য নাম্বার ক্যালকুলেশন করতে হচ্ছে, তার মানে ইট ইজ দ্য পার্ট অফ দ্য ম্যাথামেটিক্স। সব কিছুই জানতে হবে, ফিজিক্স জানতে হবে। যেমনি দাঁতের ক্ষেত্রে কি হয়, দাঁতেরও ইকুয়েশনস আছে, আমাদের দাঁতের ইকুয়েশন আছে। আমাদের দাঁতের ইকুয়েশন হচ্ছে যেমনি আমাদের দেখ মোলার কটা আছে, এই পাশে দুটো, এই পাশে দুটো আছে না, দুটো দুটো করে মোলার আছে না দুই পাশে, একটা প্রি মোলার, একটা হচ্ছে মোলার। ইনসাইসাস আছে, ক্যানাইন্স আছে, সি আছে, এটা কি ক্যানাইন, এগুলোকে বলা হয় ইকুয়েশন অফ টিথ। এগুলো কি ইকুয়েশন অফ টিথ। আমাদের মধ্যে অ্যানিমালিস্টিক বিহেভিয়ার অলরেডি রয়ে গেছে, আমাদের মধ্যে অলরেডি রয়ে গেছে। যেমনি ধর একটা বই আছে, বইটার নাম হচ্ছে সেপিয়ান্স। সেপিয়ান্সের মধ্যে বলা আছে যে এগ্রিকালচারাল রেভলিউশন ইজ এ টোটাল স্ক্যাম। কেন স্ক্যাম বলা হয়েছে, তার কারণ হচ্ছে যে আমরা যখন আগে মানুষরা যখন ঘুরে ঘুরে খেত, মানুষরা ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করতো, তখন কী হতো, মানুষকে তো আর পশু পাখিকে ডোমেস্টিকেট করতে হতো না, মেরে খেয়ে নিত। তাই জন্য কী হয়েছে, যখনই এগ্রিকালচারাল রেভলিউশন এসছে, তখন কি সব থেকে ক্ষতি কাদের হয়েছে, সব থেকে ক্ষতি মানুষেরই হয়েছে। কেন ক্ষতি হয়েছে, মানুষ কি বলছে, চলাফেরা কম করতে শুরু করেছে। তার মানে কি, মানুষের আস্তে আস্তে আর্থারাইটিস শুরু হয়েছে, স্পন্ডালাইসিস শুরু হয়েছে, এই সমস্ত ডিজিজ আস্তে আস্তে শুরু হয়েছে। আমরা একটা জিনিসকে ঠিক করতে গেছি, কিন্তু আরেকটা জিনিসের ক্ষতি হয়ে গেছে। আমরা ধর আমাদেরকে আরাম দিতে চেয়েছি, কিন্তু আরামে আমাদের সব হাতে পায়ের ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই কারণেই বলছে যে কোনো একটা জিনিস নেচার আমাদেরকে যা দিচ্ছে, আমরা যদি সেটাকে পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে সেই পরিবর্তনের জন্য যে পরিবর্তন হবে, তার জন্য আবার একটা পরিবর্তন করতে হবে। তো সেই জন্যই তো বলে যে অ্যাজ এ হিউম্যান বিংস উই হ্যাভ সোন দ্য সিডস অফ আওয়ার ওন ডিস্ট্রাকশন। অ্যাজ এ হিউম্যান বিং উই হ্যাভ সোন দ্য সিডস অফ আওয়ার ওন ডিস্ট্রাকশন। আমাদের ধ্বংসের বীজটা আমরা আগেই পুঁতে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে যে আমরা চেঞ্জ করছি, সারাক্ষণ ধরে আমাদেরকে পরিবর্তন করছি। ধর আজকে যেমনি 2002-2003-তে মোবাইল ফোনের কোনো কনসেপ্টই ছিল না। তখন মোবাইল ফোনের কনসেপ্ট, তখন হচ্ছে ফোন আসলেও টাকা দিতে হতো, এখনকার ছেলেমেয়েরা জানবেই না যে ফোন আসলেও কি টাকা দিতে হতো না, ফোন আসলেও টাকা দিতে হতো, ফোন গেলেও তো, ফোন করলে তো টাকা দিতেই হতো, আর ফোন আসলেও টাকা দিত। তখন মনে হয় 26 টাকা না কত টাকা 1 মিনিটের চার্জ ছিল, 1 মিনিট ফোন করার জন্য 26 টাকা 27 টাকা। রিলায়েন্সের ফোন ছিল, বড় বড় ফোন আসতো। তো এরকম ওই 2002-2001 এই সময় ছিল। তারপরে তো 2003-তে রেভলিউশন আসলো, মনে নোকিয়া ফোকিয়া নিয়ে আসলো, ছোটো ছোটো মোবাইলগুলো নিয়ে আসলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোবাইল নিয়ে আসলো। তারপরে আসলো হচ্ছে কালার মোবাইল, 2005-2006-এ কালার মোবাইল নিয়ে আসলো। তারপরে হচ্ছে কালার মোবাইল থেকে হঠাৎ করে চলে আসলো হচ্ছে ওই স্ক্রিন টাচ মোবাইল। প্রথমে হচ্ছে স্টাইলাস দিয়ে স্ক্রিন টাচ মোবাইল আসলো, তারপরে দেখ এখন আর স্টাইলাস লাগে না, এখন হচ্ছে সবই হাত দিয়ে আমরা টাচ করছি, টাচ মোবাইল বলছি। তাহলে দেখ, প্রথমে আমাদের মোবাইল ছিল না, অথচ মানুষ চলতো না, মানুষ বাইরে ঘুরতে যেত, সব কিছুই চলতো, মানুষ আগে চিঠিপত্র দিয়ে কথা বলতো, সব কিছুই চলতো। কিন্তু আমরা আমাদের মধ্যে পরিবর্তন করেছি। পরিবর্তন করার জন্য দেখ আমাদের মধ্যে কত রোগ এসছে, কত ডিজিজ চলে এসছে, এক্সট্রা ডিজিজ চলে এসছে। তার মানে এখন আমাদের মধ্যে বাবার মধ্যে যেটা চলে এসেছে সেটা হচ্ছে যে ফোনোফোবিয়া, যাতে ছেলে মেয়ে যাতে ফোন না নিয়ে ঘাটে, এই একটা জিনিস চলে এসছে। কারণ হচ্ছে যে ফোন ইজ ইটস ডিস্ট্রাকশন। কিন্তু ইউজ করা উচিত, ফর দ্য গুড ইউজ করা উচিত নয় যে তা না, আমাদেরকে যুগের সাথে সাথে চলতেই হবে। যদি আমরা আমাদেরকে পরিবর্তন না করি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব না। অ্যাজ এ হিউম্যান বিংস উই উইল নট এক্সিস্ট if we will not adopt the technology that we are using today's time, but we have to use it in a controlled way মানে হচ্ছে যে আমাদের এমন করে ইউজ করা উচিত যে না ঠিক আছে, ইউজ করলাম কিছুক্ষণের জন্য, ইউজ করলাম, ঠিক আছে। তো বিভিন্ন রকমের ডিজিজ চলেছে, যেমনি আমাদের স্পন্ডালাইসিস খুব চলে এসছে, কারণ হচ্ছে আমরা ফোন সারাক্ষণ ধরে ফোনের মধ্যে, আমাদের মধ্যে স্ক্রিনের মধ্যে সারাক্ষণ চলে এসেছি। হ্যাঁ, চোখের প্রবলেম চলে এসছে, বিভিন্ন রকমের চোখের প্রবলেম চলে এসছে। তারপরে হচ্ছে যে আমাদের মধ্যে প্রচণ্ড ফ্রাস্ট্রেশন বেড়ে যাচ্ছে মানে এভরিথিং ইজ এক্সিস্ট ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড। সব কিছুই ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে গেছে। ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যাওয়ার জন্য কী হচ্ছে, অরিজিনাল যে মানুষগুলো আছে সেগুলোকে আমরা জানতেই পারছি না যে মানুষ কীরকম হতে পারে। মানুষের সাথে কথা না বললে বুঝবো কী করে যে মানুষ কীরকম হতে পারে। কিন্তু বেশিও কথা বলা উচিত না, আজকালকার দিনে এমন হয়ে গেছে যে বেশি কথা বললে প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই কারণে ইউ হ্যাভ টু অবজার্ভ এভরিথিং, আফটার দ্যাট ইউ হ্যাভ টু টেক দ্য স্টেপস। অবজার্ভ দেন টেক দ্য স্টেপস। দিস ইজ দ্য মেইন ওয়ে। মানে এখন আজকালকার দিনে এভলিউশন এমন করে হয়ে গেছে
যেটা মানুষের বেশি ক্ষতি করে ফেলছে ভালো হওয়ার চেয়ে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এআই চলে এসছে, খুব লো লেভেল এআই চলে এসছে, এআই খুব বাজে এআই। এআই এর যখন নিউরাল নেটওয়ার্ক দেখবি অনেকটা ব্রেনের মতন কাজ করে। আমাদের ব্রেনের মধ্যে নিউরন আছে, নিউরন থেকে এসছে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আমাদের ব্রেনের যে নিউরনসগুলো আছে সেগুলো থেকে নিউরাল নেটওয়ার্ক এসছে। যখন তো কাজ করছে আমাদের ব্রেনের মধ্যে, যখন নিউরাল নেটওয়ার্ক যখন কাজ করছে তখন দেখবি এরকম এরকম করে কাজ করছে। প্রথমে একটা স্টেপ, তারপরে আরও স্টেপ, তারপরে আরও স্টেপ, এরকম করে করে ম্যাক্সিমাম। এইটা হচ্ছে আমাদের স্ক্রিন, এটা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিন অথবা টিভি স্ক্রিন, কিন্তু শুরু হচ্ছে এখান থেকে, সেখানে নিউরাল নেটওয়ার্ক বলা হয়। কারণ সব কিছুই জিরো থেকে শুরু হয়। জিরো থেকে শুরু করলে তবেই না ইনফিনিটিতে যাবি। জিরোই যদি না জানি তাহলে ইনফিনিটি জানবো কী করে? কারণ ইউ হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ দ্য জিরো ফার্স্ট, দেন you have to know that what is the definition of infinity. Infinity is the concept of very big numbers. তো আমরা যদি খুব ছোট না জানি খুব বড় জানবো কি করে? এই জিনিসটা জানাটা খুব ইম্পর্টেন্ট, যে what is big, what is good, what is bad, what is small, how much we have to use. এই জন্যই এখন যেটা চলে আসছে সেটা হচ্ছে যে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম প্রচুর আসছে। সাইকোলজিতে প্রচুর প্রবলেম আসছে মোবাইল ফোন ইউজ করার জন্য। We are observing everything but we are not applying it. অবজার্ভ করছি ঠিক আছে, আর হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে উই ডু নট হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং দ্য বুকস। বই পড়লে কি হয়? বই পড়লে হচ্ছে ইন্টেলেকচুয়াল ব্রেন বাড়ে, মোবাইল দেখলে বাড়ে না। ইন্টেলেকচুয়াল ব্রেন, মোবাইলের মধ্যে 1 মিনিটের ডোপামিন হচ্ছে আমাদের একটা হরমোনস আছে, আমাদেরকে এক্সাইট করছে। এক্সাইট করার জন্য কি হচ্ছে, 1 মিনিটের ভিডিও না ঠিক আছে, আরেক মিনিট আবার এরপরে কি আছে, এরপরে কি আছে, আমরা অন্ধের মতন স্ক্রল করে যাচ্ছি। এই যে স্ক্রল করাটার জন্য কি হচ্ছে, হঠাৎ করে 2 ঘন্টা কেটে যাচ্ছে, 5 ঘন্টা কেটে যাচ্ছে, 6 ঘন্টা কেটে যাচ্ছে। আমাদের ল্যাগ আসছে না বলতে আগেকার মানুষের মধ্যে বলতে যে না ভালো লাগছে না অন্য কাজ করি, কিন্তু আজকালকার ছেলে মেয়েদের মধ্যে ভালো লাগছে না অন্য কাজ করি, যদি ফোনটা থাকে তাহলে আর বলছে না। এটাকেই বলা হয়েছে সাইকোলজিক্যাল এভলিউশন। আমাদের দর্শনের কনসেপ্টও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ফিলোসফিক্যাল থটসগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। ফিলোসফিক্যাল থটস মানে হচ্ছে ধর যেমনি প্লেটোস থিওরি, তারপরে হচ্ছে আমরা যদি আমাদের যে ফিলোসফিক্যাল থটসগুলো আছে যেমনি ভগবদ্গীতা বা ভগবত, এই সমস্ত জিনিসপত্র এত এক্সটেন্সিভ লেখা আছে। যেমনি ধর দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স এত সুন্দর করে লেখা আছে। মানে তোর এটা কি পুরাণ জানো, ওটা পুরাণটার নাম আমি ভুলে যাচ্ছি, তবে ওই পুরাণের মধ্যে লেখা আছে খুব সুন্দর করে, ব্রহ্মা আসছে কি করে না, ভগবান বিষ্ণুর নাভির থেকে ব্রহ্মা উৎপন্ন হচ্ছে, সেখান থেকে চিন্তা আসছে, সেখান থেকে মনুষ্য জীবন আসছে, সেই সমস্ত জিনিস ওইগুলোই তো বলেছে। যেমনি ধর ওপেনহাইমার কি করেছিল, ওপেনহাইমার হচ্ছে নিউক্লিয়ার বম আবিষ্কার করেছিল। তো নিউক্লিয়ার বম আবিষ্কার করার সময় ওপেনহাইমার ভগবদ্গীতার কোট করেছিল। ইভেন দেয়ার আর সো মেনি ফিজিসিস্ট those who have talked about the হিন্দু ফিলোসফিতে এত ডিটেলসে সমস্ত কিছু বলে দেওয়া আছে যে তোর সমস্ত কিছু জানতে পারবি। এই যে নিউরাল নেটওয়ার্ক মানে আইডিয়া সমস্ত কিছু ইন দ্য ফর্ম অফ দ্য পোয়েমস, আমাদের মধ্যে পোয়েমের ফর্মে দেখা আছে, ইকুয়েশনের ফর্মে দেওয়া নেই। সেই জন্যই লোকে বুঝতে চায় ওই কি এরা তো কিছুই জানে না। এই জিনিসটা হচ্ছে যে, আর তার মধ্যে হচ্ছে যে আমাদের মধ্যে ব্রিটিশরা এসে আমাদের চিন্তাধারাকে খুব বিচ্ছিরিভাবে চেঞ্জ করে দিয়েছে। একজনের নাম ছিল ম্যাকলে হচ্ছে বলতো যে the one bookshelf in the United Kingdom, in the library of the United Kingdom is equal to all the philosophies those who exist in the India. মানে কত নিচু ভাবে দেখানো হয়েছিল ইন্ডিয়ান ফিলোসফিকে। ইন্ডিয়ান ফিলোসফি ইজ ওয়াইড, ইটস ম্যাসিভ, অনেক বড়, অনেক কিছু আছে ইন্ডিয়ান ফিলোসফিতে। ওটা যদি কেউ পড়ানো, যেমনি ধর আমাদের আজকে গ্রামার কোথার থেকে এসছে, পানিনি থেকে এসছে। যেই সংস্কৃত পড়বে যারা তারা পড়বেই। সংস্কৃত গ্রামার কে বলে গেছে? পানিনি বলে গেছে। তাহলে এই সমস্ত জিনিসপত্র আমরা যে আজকালকার দিনে যে গ্রামারগুলো আছে, সেই যে গ্রামার অরিজিনালি এসছে হচ্ছে ওর কাছ থেকে। তা আমরা জানি না পানিনি কে, তার গ্রামার কি, অথচ আমরা গ্রামার পড়ছি। তার মানে উই ডু নট নো দ্য সোর্স অফ দ্য থিং। সোর্স আমাকে জানতে হবে। সেই জন্য যেমনি হিস্ট্রি পড়ার জন্য কি করতে হচ্ছে, হিস্ট্রি পড়ার জন্য আপনার হিস্টোলজি, মানে আমার হিস্ট্রি শুনে মনে হয় কি কঠিন জিনিস, কি বিচ্ছিরি জিনিস। হিস্ট্রি শুনে মনে হয় না যে খুব বিচ্ছিরি জিনিস। আর আমি তোকে একটা জিনিস বলছি, ধর তোদের যেমনি একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে যে
ওদের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে সুলতান, মানে সুলতানের পিরিয়ড। দেখবি একটা চ্যাপ্টার আছে, তার 1 মিনিট আমাকে মোবাইল থেকে একবার বার করে দেখতে দে। তারপরে হচ্ছে যে চ্যাপ্টারটার নাম হচ্ছে হ্যাঁ দিল্লি সুলতানেট, মানে তুর্ক আফগান শাসন। তুর্ক আফগান শাসন বলে তো ওদের একটা চ্যাপ্টার আছে, পেজ 43 থেকে 69 অবধি, 23টা পেজের আছে। কিন্তু ধর সাপোজ যার কাছে তুই হিস্ট্রি পড়বি, সে তোকে বলবে কিনা আমি জানি না, তবে আমি তোকে বলে দিচ্ছি দিল্লি সুলতান বংশ কি করে শুরু হয়েছিল। দিল্লি সুলতান বংশ, আমি একটুখানি হিস্ট্রি বলে দিই। দিল্লি সুলতান বংশ কি করে শুরু হয়েছিল। দিল্লি সুলতান বংশ শুরু হয়েছিল যে যখন প্রথম মুসলিম রাজা ভারতবর্ষকে ইনভেট করেছিল। ইনভেট মানে হচ্ছে আক্রমণ করে এসছিল। আর আগে কেউ সিন্ধু নদী পার করে এই পাশটা আসেনি, পরে পরে এসছিল। তাই প্রথম এসছিল হচ্ছে ফার্স্ট মুসলিম ইনভেডার কে ছিল, মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়াকে অ্যাটাক করেছিল, এবং হি কনকিউরড দ্য সিন্ধ। সিন্ধ হচ্ছে পাকিস্তানের একটা জেলা, আজকের দিনে পাকিস্তানের একটা রাজ্য, যার নাম হচ্ছে সিন্ধ। পাকিস্তানের টোটাল 4টে রাজ্য আছে। একটা হচ্ছে পাঞ্জাব, আমাদের কাছে যেমনি পাঞ্জাব আছে ওদের কাছেও পাঞ্জাব আছে। একটা হচ্ছে পাঞ্জাব, একটা হচ্ছে সিন্ধ, আর একটা হচ্ছে বালুচিস্তান, আর একটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া, কেপিকে বলা হয়। এইটা আছে। আরেকটা হচ্ছে আমাদের যে কাশ্মীরটা আছে সেটাকেই ওরা দখল করে রেখে দিয়েছে, সেটাকে ওরা আরেকটা বলে, কিন্তু দিস ইজ দ্য পার্ট অফ দ্য খাইবার পাখতুন কেপিকের পার্ট। তাই জন্য কি হচ্ছে যে সেই সময় সিন্ধকে আক্রমণ করেছিল কে, কারণ সিন্ধ হচ্ছে খুব রিচ প্রভিন্স ছিল, সিন্ধি লোকেরা থাকতো, সিন্ধি লোকেরা খুব বড় লোক ছিল। ইন্ডিয়াতেও প্রচুর সিন্ধি মানুষ আছে, এরা খুব বিজনেসম্যান হয়, অনেক টাকা থাকে তাদের কাছে, খুব দেখতেও খুব সুন্দর হয়। তাই জন্য হচ্ছে সিন্ধিসদের আক্রমণ করেছিল। প্রথম কে ছিল, প্রথম ছিল হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিমের পরে তুর্কিস ইনভেশন হয়েছিল। কে ছিল, মোহাম্মদ গাজনবী। মোহাম্মদ গাজনবী তো প্রচণ্ড বিচ্ছিরি রাজা ছিল, মানে বিচ্ছিরিভাবে আক্রমণ করেছিল। 17 বার ভারতবর্ষকে অ্যাটাক করেছিল, 17 বার লুটে নিয়েছিল। যেমনি আমাদের সোমনাথ মন্দিরকে 17 বার লুটেছিল। 1026 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দিরকে পুরো ধ্বংস করে দিয়েছিল, পুরো ভেঙে টুকরো করে দিয়েছিল সোমনাথ মন্দিরকে। তার নাম ছিল হচ্ছে মোহাম্মদ গাজনবী। মোহাম্মদ গাজনবীর পরে এসেছিল হচ্ছে মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ ঘড়িকে অ্যাকচুয়ালি বলা হয় যে ফাউন্ডার অফ দ্য মুসলিম রুলার। মুসলিমদের প্রথম রাজা হিসাবে মোহাম্মদ ঘড়িকে ধরা হয়। এবার মোহাম্মদ ঘড়ির পর থেকেই দিল্লিতে সুলতান বংশ শুরু হয়। কি বলতে, এই সমস্ত রাজাদের অনেক স্লেভ ছিল। স্লেভ মানে কি? স্লেভ মানে হচ্ছে দাস। অনেক দাস থাকতো, ওদের হয়ে কাজ করতো। কিছু দাসকে ওরা ভারতবর্ষে রেখে গেছিল, তার মধ্যে একজন ছিল হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এই জন্য কুতুবউদ্দিন আইবক প্রথম 1206 খ্রিস্টাব্দে স্লেভ ডাইনাস্টি মানে দাস বংশের শুরু করে। 1206 খ্রিস্টাব্দে প্রথম দাস বংশ শুরু হয় কুতুবউদ্দিন আইবককে দিয়ে। কুতুবউদ্দিন আইবক হচ্ছে পোলো খেলতে গিয়ে মারা গেছিল। যেন ঘোড়ার ওপর চলে যে পোলো খেলে না, ওই খেলতে গিয়ে মারা গেছিল কুতুবউদ্দিন আইবক। 1210 খ্রিস্টাব্দে মারা গেছিল। কুতুবউদ্দিন আইবক নিজেকে একটা উপাধি দিয়েছিল, সেই উপাধিটার নাম ছিল হচ্ছে লাখ বাক্স। লাখ বাক্স কি ছিল? লাখ বাক্স হচ্ছে গিভার অফ দ্য ল্যাক্স, মানে ভগবানের সাথে তুলনা করেছিল নিজেকে। কুতুবউদ্দিন আইবকই ছিল যে কুতুব মিনার বানানো শুরু করেছিল। কুতুব মিনার বানানো শুরু করেছিল কার জন্য বানানো শুরু করেছিল? ও যাকে ফলো করতো তার নাম ছিল হচ্ছে খোয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তার নামে হচ্ছে ওই কুতুব মিনার বানানো শুরু করেছিল। কুতুব মিনার বানানো হয়েছিল হচ্ছে অনেক হিন্দু মন্দির আর জৈন মন্দিরকে ভেঙে তার উপর কুতুব মিনার বানানো হয়েছিল। প্রচুর হিন্দু মন্দির আর জৈন মন্দিরের অবশেষ কুতুব মিনারের আশেপাশে পাওয়া যায়। ওই কুতুব মিনারের পেরিমিটারের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। তারপরে এবার হচ্ছে কুতুবউদ্দিন আইবক মারা যাওয়ার পর রাজা হয়েছিল হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ হচ্ছে 1211 খ্রিস্টাব্দে রাজা হয়েছিল। 25 বছর রাজা ছিল, 1236 খ্রিস্টাব্দ অবধি খ্রিস্টাব্দ অবধি রাজা হয়েছে। ও হচ্ছে অ্যাকচুয়ালি ওকে বলা হয়েছে দিল্লি সুলতান বংশের প্রথম, মানে ফাউন্ডার ফাদার বলা হয় হচ্ছে দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশকে বলা হয়। ইলতুৎমিশ হচ্ছে রাজধানী কোথায় ছিল? রাজধানী প্রথমে ছিল হচ্ছে লাহোর। লাহোর কোথায়? আজকের দিনের যে লাহোর বলে যে শহরটা আছে পাকিস্তানের, সেটাতে। লাহোর হচ্ছে রামের পুত্র লবের নামে হয়েছিল। আরেকটা শহর আছে কুশ, কি যেন
কুশের নামেও একটা শহর আছে, পাশাপাশি যমজ শহর আছে লব আর কুশের নামে। লাহোর হচ্ছে লবের নামে হয়েছিল, রামায়ণ থেকে এসে, অথচ ওরা রেখে দিয়েছে নামটাকে। এবার হচ্ছে দেখ, খুব বিচ্ছিরি হয় ওরা, যাই হোক। এবার হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশি হচ্ছে প্রথম রাজা ছিল, প্রথম সিলভার কয়েন চালু করেছিল ইন্ডিয়াতে, যার নাম ছিল হচ্ছে টঙ্কা। তুই শুনছিস কিছু? টঙ্কা। এবার হচ্ছে যে কপার কয়েনও চালু করেছিল, কপার কয়েনের নাম ছিল হচ্ছে জিতাল। সেই জন্য কয়েন সিস্টেম প্রথম চালু করেছিল হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। মানে মানে প্রথম কয়েন তো গুপ্ত সাম্রাজ্যেরও ছিল, কিন্তু এই টাইপের কয়েন চালু করেছিল ওই যে টাকা জিতাল। অ্যাকচুয়ালি টঙ্কা থেকেই আমার যতদূর জানা আছে যে টাকা এসছে, তারপরে আরও কনসেপ্ট আছে। এবার হচ্ছে যে উনি হচ্ছে ইলতুৎমিশ হচ্ছে কুতুব মিনার বানানো শেষ করেছিল। তাহলে শুরু করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। শেষ করেছিল হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশের পরে ইলতুৎমিশের ছেলের নাম ছিল হচ্ছে রুকুউদ্দিন। রুকুউদ্দিন 1 বছরের জন্য রাজা হয়েছিল 1236 ওর মা ওকে রাজা করেছিল। ওর মায়ের নাম ছিল হচ্ছে শাহ তুকরান হচ্ছে ওকে রাজা বানিয়েছিল, কিন্তু একদম ইম্পর্টেন্ট কিং ছিল, মানে খুব একটা শক্তিশালী রাজা ছিল না। সেই জন্য ওকে সরিয়ে দিয়ে রাজা হয়েছিল হচ্ছে ইলতুৎমিশের মেয়ে রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা হচ্ছে একমাত্র মহিলা যে সুলতান বংশে, মানে সুলতানি বংশের একমাত্র মহিলা যে রাজা হয়েছিল। আর কোনোদিন কোনো মেয়ে রাজা হয়নি। রাজিয়া সুলতানাকে মেরে দেওয়া হয়েছিল কনস্পিরেসি করে 1240 খ্রিস্টাব্দে। তার কারণ হচ্ছে যে সবার মধ্যেই তো হায়ার কাস্ট থেকে লোয়ার কাস্ট থেকে, হায়ার কাস্টের লোকেরা মেয়ে, মানে ইসলাম ধর্মের মধ্যে মেয়েদেরকে অত প্রায়োরিটি দেওয়া হতো না, যেহেতু মেয়ে ছিল, সেই জন্য ওর এগেনস্টে কনস্পিরেসি করে ওকে মেরে দেওয়া হয়েছিল। রাজিয়া সুলতানাকে মেরে দেওয়া হয়েছিল। ওকে মেরে দিয়েছিল হচ্ছে হরিয়ানার কৈথাল বলে একটা জায়গা আছে, ওই কৈথালে ওকে মেরে দেওয়া হয়েছিল। তো তারপরে অনেক রাজা হয়েছিল, দাসবংশের আরও রাজা ছিল। তারপরের নাম ছিল হচ্ছে বহরম শাহ, তারপরে হচ্ছে মাসুদ শাহ, তারপরে হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ ইলতুৎমিশেরই ছেলে ছিল। তারপরে আরেকজন হয়েছিল গিয়াসউদ্দিন বলবন হচ্ছে উনি হচ্ছে একটা মিলিটারি ডিপার্টমেন্ট চালু করেছিল। ওই মিলিটারি ডিপার্টমেন্টের নাম ছিল হচ্ছে দিয়ান-ই-আর্জ। এইসব পড়বি, দিয়ান-ই-আর্জ বলে একটা মিলিটারি ডিপার্টমেন্ট। আমাদের এখানে যেমনি ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে, ও চালু করেছিল, যে দিওয়ান-ই-আর্জ চালু করেছিল। ও নিজেকে টাইটেল দিয়েছিল শ্যাডো অফ দ্য গড বলে, জিল্লে ইলাহি বলে না, জিল্লে ইলাহি বলে চাচায় না, দেখবি মাঝে মাঝে সিনেমার মধ্যে জিল্লে ইলাহি বলে চাচায়। ওই যোধা আকবরের মধ্যে দেখবি আছে জিল্লে ইলাহি। ঠিক আছে। লাস্ট রাজা ছিল দাসবংশের, লাস্ট রাজা ছিল হচ্ছে কাইকুবাদ হচ্ছে লাস্ট রাজা ছিল। ওকে মেরে দিয়েছিল কে? হচ্ছে জালালউদ্দিন খিলজি। যখন মেরে দিল, তার মানে দেখ, প্রথমে দাসবংশ স্লেভ ডাইনাস্টি শেষ হয়ে গেল, এবার শুরু হচ্ছে কি খিলজি ডাইনাস্টি শুরু হলো। এবার খিলজি ডাইনাস্টির ফাউন্ডার কে শুরু করেছিল? জালালউদ্দিন খিলজি। খিলজির পরে ওর জামাই মনে হয়েছিল আলাউদ্দিন খিলজি হচ্ছে আলাই দরওয়াজা তৈরি করেছিল। কুতুব মিনারের সামনে দিকে একটা দরজা আছে না, এরকম দরজা আছে, চৌকো টাইপের একটা দরজা আছে, ওই দরজাটাও বানিয়েছিল আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি খুব বাজে রাজা ছিল। পদ্মাবত বলে সিনেমা দেখেছিস? পদ্মাবতের মধ্যে যে পদ্মাবতী যে ছিল, পদ্মাবতীর উপরেই তো ক্রাশ হয়েছিল হচ্ছে আলাউদ্দিন খিলজির। সেইখান থেকেই তো যুদ্ধ হয়েছিল ওই ইসের জন্য। সেইখান থেকেই তো সেই জহর করেছিল। জহর মিন্স হচ্ছে যে সমস্ত মেয়েরা, মানে ওই বংশের যত মেয়ে ছিল সবাই একটা কুয়ো টাইপের বানিয়ে তার মধ্যে আগুনের মধ্যে সবাই ঝাঁপ দিয়েছিল। কেন ঝাঁপ দিয়েছিল? তার কারণ হচ্ছে এই যে মুসলিমসরা ছিল হচ্ছে নেক্রোমেন্সার, মরে যাওয়ার পরেও তার শরীরকে ছাড়তো না। নেক্রোমেন্সার ছিল, সেই জন্য পুড়িয়ে দিলে তো আর কিছু থাকবে না, শরীরের কিছু বাকি থাকবে না, এই জন্য পুড়িয়ে দিত মেয়েরা নিজেদের শরীরকে, জ্যান্ত পুড়িয়ে দিত। এরপরে রাজা কে ছিল? আলাউদ্দিন খিলজির পরে হচ্ছিল মুবারক খান, তারপরে হচ্ছে লাস্ট রাজা ছিল হচ্ছে খুসরাও খান। তারপরে শুরু হয়েছিল হচ্ছে তুগলক বংশের প্রথম রাজা কে ছিল? গিয়াসউদ্দিন তুগলক। দ্বিতীয় রাজা ছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের নামে একটা খুব ভালো নাম শুনবে। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো, দ্য ম্যাড কিং। তার কারণ হচ্ছে এই যে মোহাম্মদ বিন তুগলক খুব বাজে ডিসিশন নিয়েছিল। প্রথম ডিসিশন নিয়েছিল হচ্ছে ট্যাক্স, দোয়াব মানে হচ্ছে যেই সমস্ত জায়গায় প্রচুর চাষবাস হয় সেই সমস্ত জায়গার চাষিদের ওপর প্রচুর ট্যাক্স বসিয়েছিল।
ট্যাক্স বসানোর জন্য কী হয়েছিল, চাষিদের ক্ষতি হয়ে গেছিলো, তো সেই জন্য ক্ষতি মেটানোর জন্য আবার তার জন্য আবার নিজের কফার মানে হচ্ছে নিজের ব্যাংক থেকে আবার টাকা দেওয়া হয়েছিল। মানে এতই পাগল রাজা ছিল। তারপরে হচ্ছে নিজের ক্যাপিটালকে দিল্লি থেকে দৌলতাবাদে ট্রান্সফার করেছিল। মানে সাউথ ইন্ডিয়াতে ক্যাপিটাল ছিল, কিন্তু দিল্লি সমস্ত লোককে নিয়ে ওই দৌলতাবাদে নিয়ে চলে গেছিলো। রাস্তায় যেতে যেতে অনেক লোক মারা গেছিলো, অনেকে ফ্রাস্ট্রেট হয়ে গেছিলো। আর তার মধ্যে কী ছিল, দৌলতাবাদ হচ্ছে ওই সাউথের যে জায়গাটা ছিল সেখানে হিন্দু ডমিনেটেড এরিয়া ছিল, আর ওইটা হচ্ছে মুসলিম, দিল্লি হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা ছিল। তো সেই কারণে দ্য পিপুলস দোজ হু আর ফ্রম দ্য দিল্লি, অলমোস্ট অল অফ দেম আর মুসলিম, দোজ হু আর মাইগ্রেটেড ফ্রম দিল্লি টু দৌলতাবাদ। তো সেই কারণে ওরা খুব বিরক্ত হয়ে গেছিলো। আরেকটা হচ্ছে যে ও হচ্ছে টোকেন কারেন্সি, ব্রোঞ্জ কারেন্সি চালু করেছিল। এবার ব্রোঞ্জের কারেন্সি চালু করার পর এত ব্রোঞ্জ তো প্রচুর পাওয়া যায়, সোনা তো অনেক কম, রূপো তো অনেক কম, কিন্তু ব্রোঞ্জ তো অনেক বেশি। সেই জন্য সবাই ব্রোঞ্জের কয়েন চালু করেছে, বাড়িতে বানানো শুরু করে দিয়েছিল। তার মানে সমস্ত কিছু ফরজারি হয়ে গেছিলো, ফর জন্য সবাই নকল করতে শুরু করে দিয়েছিল কয়েনকে। সেই জন্য সমস্ত কয়েনকে আবার ফেরত নিয়ে আবার সেই সোনার কয়েন না রূপোর কয়েন চালু করেছিল। সেই জন্যই তো ওকে পাগল রাজা বলা হতো। ডিসিশনগুলো ভালো ছিল, ইমপ্লিমেন্টেশন ওয়াজ ব্যাড। অল দ্য ডিসিশনস ওয়ার গুড, বাট দ্য ইমপ্লিমেন্টেশন ওয়ার ব্যাড। আমি একটা ডিসিশন নিলাম, সেটাকে আমি অ্যাপ্লাই করবো কী করে, অ্যাপ্লিকেশনস খুব বাজে ছিল। আরেকটা জিনিস করেছিল, আরেকটা হচ্ছিল যে খুরাসান প্রভিন্স বলে একটা প্রভিন্স ছিল, মানে অ্যাকচুয়ালি ইরাকের আশপাশে আফগানিস্তানের ওখানে খুরাসান প্রভিন্স বলে, ওইখানে হচ্ছে ও আক্রমণ করেছিল কিন্তু হেরে গেছিল। ওর খুব ইচ্ছা ছিল চীন দখল করবে, সেই জন্য ও হচ্ছে কারাচিল বলে একটা এক্সপিডিশন করেছিল। কারাচিল বলে একটা জায়গা ছিল ওই ওপরের দিকটা, আমাদের এই নর্থের দিক, কিন্তু হেরে গেছিলো। তার কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার জন্য। বৃষ্টিতে কী হয়েছিল, পাহাড় চড়তে হতো, তো পাহাড় চড়ার জন্য পাহাড়ের ধস নেমে অনেক সেনা মারা গেছিলো, পড়ে গিয়ে মারা গেছিলো, স্লিপ খেয়ে মারা গেছিলো। এই জন্য একে পাগল রাজা বলা হতো। খুব সুন্দর জিনিস, মোহাম্মদ বিন তুগলককে নিয়ে পড়বি, একদম মানে খুব ভালো ভালো ডিসিশন নিয়েছিল, কিন্তু ইমপ্লিমেন্টেশন এত বাজে ছিল। যদি ও এই ডিসিশনগুলোকেই ঠিকঠাক নিতে পারতো, তাহলে হি উড বি সাইন অ্যাজ এ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিং ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। কিন্তু এত বাজে হয়ে গেছিলো যে ওকে পাগল বলতো সবাই, এখনও পাগল বলে। এবার হচ্ছে 3 নম্বর রাজা কে ছিল, 3 নম্বর রাজা ছিল হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক হচ্ছে 3 নম্বর রাজা ছিল। এবার হচ্ছে ওই ফিরোজ শাহ তুগলক হচ্ছে লাস্ট রাজা ছিল তুগলক বংশের। তুগলক বংশের পর তারপর হচ্ছে সাইয়িদ ডাইনেস্টি আসলো। সাইয়িদ ডাইনেস্টি কেন এসেছিল, তার কারণ হচ্ছে এই যে ফিরোজ শাহ তুগলককে মেরেছিল হচ্ছে তিমুর হচ্ছে বাইরে থেকে এসেছিল, বাইরে থেকে এসে মেরে দিয়েছিল হচ্ছে ফিরোজ শাহ তুগলককে। তিমুর হচ্ছে খুব বাজে রাজা ছিল, চেঙ্গিস খার ডিসেন্ডেন্ট ছিল, চেঙ্গিস খার বংশধর ছিল। সবাইকে মেরে ফেলেছিল, মার্সিলেসলি কিল করেছিল, দিল্লিকে পুরো র্যানস্যাক্ট করে দিয়েছিল। র্যানস্যাক্ট মানে হচ্ছে পুরো তন্ন ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল দিল্লিকে। এইবার হচ্ছে যে ওই হচ্ছে রাজাকে নিযুক্ত করে গেছিল, যার নাম ছিল হচ্ছে খিজির খা। ওই খিজির খাই হচ্ছে সাইয়িদ ডাইনেস্টি চালু করেছিল 1414 খ্রিস্টাব্দে। খিজির খার পরে এসেছিল হচ্ছে মুবারক শাহ, তারপরে এসেছিল হচ্ছে মোহাম্মদ শাহ, লাস্ট রাজা ছিল হচ্ছে আলম শাহ। আলম শাহকে মেরে দিয়ে হচ্ছে লোধি ডাইনেস্টি, লোধি হচ্ছে সুলতান বংশের শেষ বংশ। লোধিরা প্রথম হচ্ছে সিকান্দার লোধি, তারপরে হচ্ছে ইব্রাহিম লোধি। এরা প্রচণ্ড ফ্যানাটিক্স ছিল। ফ্যানাটিক্স মানে হচ্ছে যে ইসলাম ধর্মে ফ্যানাটিজম মানে হচ্ছে পাগল, মানে ধর্মকে পাগলের মতন মানতো। হিন্দুদের মেরে ফেলা, হিন্দু মেয়েদেরকে রেপ করা, এই সমস্ত উল্টো পাল্টা নোংরামি করা, এইগুলো সমস্ত জিনিসপত্র করে বেরিয়েছিল এই লাস্টের দিকে যে রাজাগুলো ছিল। সেই কারণেই তো মুঘলস রাইজ ছিল। এইবার শুরু হবে হচ্ছে মুঘল বংশ। লাস্ট রাজা ছিল হচ্ছে ইব্রাহিম লোধিকে হারিয়ে দিয়েছিল হচ্ছে বাবর কোন যুদ্ধে হারিয়ে দিয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ, ফার্স্ট ব্যাটেল অফ দ্য পানিপথ 1526 খ্রিস্টাব্দে। এইবার আসলো হচ্ছে বাবরের পর বাবার হইল হুমায়ুন, তারপরে হচ্ছে আবার আকবর, জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর, সারিল মানে হচ্ছে শাহজাহান, ঔষধে মানে হচ্ছে আওরঙ্গজেব। দেখ আবার আওরঙ্গজেব এসে সেই ফ্যানাটিক কিং হয়ে গেল। দেখ এইখানে এসে এরা ফ্যানাটিক কিং ছিল ইব্রাহিম লোধি, এও ফ্যানাটিক কিং হয়ে গেল, দেখ শেষ হয়ে গেল। ব্রিটিশদের ক্ষেত্রেও দেখ লাস্টে এসে ওরা ফ্যানাটিজম করলো, মানে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করলো, দেখ ইন্ডিয়া স্বাধীন হয়ে গেল। কোনো কিছুই এক্সট্রিমলি করলে কোনো কিছুই টেকে না। ইউ হ্যাভ টু ডু দ্য থিংস ইন এ মডারেট ওয়ে মানে হচ্ছে ঠিকঠাক চালানোর চেষ্টা করো। ইউ হ্যাভ টু ডু দ্য গুড ফর দ্য পিপলসের জন্য ভালো চেষ্টা। তাই সোসিওলজিতে চলে যাবো আবার, তাহলে সোসিওলজিক্যাল আজকের জন্য এইটুকু নিয়ে থাকুক।